আচ্ছা। আর আমরা যেটা পড়বো, এই যে তোমাদের 13 সালের বইটা, 23 সালের বইটা নিয়ে আসছি। তোমরা 23 সালের বই চাইছিলা, তোমাদের জন্য 23 সালের বই কিন্তু নিয়ে আসছি। আচ্ছা, 23 সালের বইয়ে অনেক কিছু বলা নাই না? 23 সালের বইয়ে অনেক কিছু বলা নাই তোমরা বলতেছো। খুব ভালো কথা, তোমার বইয়ে তো কিছুই বলা নেই। যে বই লিখছে মার্শাল্লাহ দিলে। আমি তো কালকে গালাগাল করতেছি তোমাদের বইটা, পোস্ট দিছি গালাগাল করে। একজনের কইতাছে, ও ও মুরব্বি থামেন থামেন। আমি কই কি হইছে? কয় ভাই আপনি ফিজিক্স বইটা খুইলা দেন, ফিজিক্স বই আরো জঘন্য। ফিজিক্সের মানে ফিজিক্সে নাকি তোমাদের বইয়ের মধ্যে সব সামনের ক্লাসে জানবে, পরের ক্লাসে জানবে। আমরা জানি, হ্যাঁ, আগে জেনে এসেছো, এরকম নাকি তোমাদের পুরো ফিজিক্স বই? আগে জানলেই খুবই ভালো হতো, দারুণ হতো, এরকম নাকি ফিজিক্স বই? আচ্ছা, যাক, তোমাদের নিয়ে হচ্ছে যে আর একজন ভালো কথা কইছে, আমি তো এডিট করে হয়তো ফর্সা হয় না ভাই, আইএসও দিয়ে দিতে হবে। আইএসও আমাকে ফর্সা বানিয়ে দেবে, বুঝেছো? আমার প্লাস্টিক সার্জারি করা লাগে না, আইএসওই আমাকে হচ্ছে যে এগিয়ে দেয়। তো চলো ক্লাস শুরু করি আমরা। আচ্ছা, আমরা হচ্ছে এই যে সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলা পড়ছি, এখন আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াস। এখন আমরা কি পড়বো? নিউক্লিয়াস পড়বো। এখন আমরা কি পড়বো? নিউক্লিয়াস পড়বো। এই যে আমরা নিউক্লিয়াস পড়বো, এখন কি পড়বো? আমরা নিউক্লিয়াস পড়বো। এই নিউক্লিয়াসের ভেতরে আমাদের ছোট ছোট কথাবার্তা রয়েছে, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে প্রথমে নিউক্লিয়াসের ছবিটা শিখে ফেলি আমরা। নিউক্লিয়াসের কয়টা অংশ? আগে লিখি, নিউক্লিয়াসের কয়টা অংশ বলো তো? নিউক্লিয়াসের 4টা অংশ। নিউক্লিয়াসের 4টা অংশ। নিউক্লিয়াসের 4টা অংশ। নিউক্লিয়াসের কয়টা অংশ? নিউক্লিয়াসের কয়টা অংশ? 4টা অংশ। এই যে নিউক্লিয়াসের 4টা অংশ আছে, কি কি অংশ আছে? একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা আছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা কি আমাদের, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আছে, একটা কি আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আছে। 2 নম্বরে আছে কি আমাদের? 2 নম্বরে আছে হচ্ছে, 1 নম্বরে নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে নিউক্লিওপ্লাজম, 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 নিউক্লিওপ্লাজম। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে আমাদের হচ্ছে নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, বা এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার তন্তু বা ক্রোমাটিন তন্তু। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জায়গায় কি? নিউক্লিওলাস, 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 নিউক্লিওলাস। আচ্ছা, এখন তাহলে ছবিটা যদি আমরা ছোটবেলা থেকেই, মনে হয় ছবিটা আমরা শিখে আসতেছি, আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি, কিন্তু তোমার ছোটবেলায় যে আসলে কি ছিল আর কি ছিল না সেটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেছি বায়োলজি বই দেখা। আমি তো বলা মানে কইতাম, এই তোমরা এটা 9-10 পড়ছো না? কারণ আমি তো আমার 9-10 বইয়ের কথা মনে আছে, এখন এই 9-10 কিছু নাই, ছোটবেলায় তো তাহলে আরো কিছু তোমরা পড়ো নাই। তঙ্গ যে কি করছে জাফর ইকবাল এই বইগুলা নিয়ে, যা করছে, এটার জন্য জাফর ইকবালের শাহবাগে 10 বার ফাঁসি হইলো ওর গুনাহ মাফ হবে না, কারণ এই বইগুলাকে ধ্বংস করে দিয়ে গেছে। যাক, আমাদের হচ্ছে যে কি হয়েছে, যে এই নিউক্লিয়ার মেমব্রেন আছে চারপাশে, তারপর হচ্ছে যে ভেতরে আছে আমাদের নিউক্লিওলাস। ভেতরে কি আছে? এটা হচ্ছে নিউক্লিওলাস। ভেতরে কি আছে? এটা এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে ভেতরে নিউক্লিওলাস। এখানে হচ্ছে যে আমাদের এরকম ফাইবার বা ক্রোমাটিন তন্তুগুলো আছে। তারপর হচ্ছে যে আমাদের এখানে আমাদের এরকম ডট 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 ডট, ঠিক আছে? এরকম ডট 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 থাকে। তো এই যে আমাদের হচ্ছে যে এইখানে কি আছে? এখানে হচ্ছে যে আমাদের 4টা অংশ আছে। এটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে কি বলি আমরা? নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে বলি নিউক্লিয়ার মেমব্রেন বলি। এটাকে কি বলি? এটাকে বলি নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে বলি হচ্ছে যে আমাদের এটা কি? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। আচ্ছা, যে কোনো কিছু মেমব্রেন বা ঝিল্লির সাথে, নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি। তারপর এটা কি আমাদের? এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটা কি আমাদের? এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটা কি আমাদের? এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে আসে দেখো হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। তারপর হচ্ছে যে আমাদের এখানে ডট 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 যেগুলো আছে তাদেরকে বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম। একটা হচ্ছে ছোট্ট একটা কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে, কেমিক্যাল থাকে এই জায়গায়। আর এইটা হচ্ছে যে আমাদের কি? এটা হচ্ছে নিউক্লিওলাস, 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 নিউক্লিওলাস। আর যে কোনো ছবি আঁকার পর নিচে যদি তুমি এই ছবিটার নামকরণ না করো, তাহলে আমার মতো যে স্যাররা আছে, যে তত জ্ঞানী ব্যক্তি না, সেই স্যাররা করবে কি? সুন্দর করে তোমাকে কেটে দিবে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ঠিক আছে? এটাকে কি বলবো আমরা?
এটাকে বলবো হচ্ছে নিউক্লিয়াস। ওকে, আচ্ছা আসো, এখন দেখো যে আমাদের বইয়ে আমরা যাই, বই দেখা যাচ্ছে ঠিকঠাক, কিন্তু এনসিটিভি বইয়ের পিডিএফ এত বাজে ভাবে দিছে কেন? তোমরা তোমরা কেউ আমাকে বইয়ের ভালো পিডিএফ দিতে পারবা? যদি দিতে পারো তাহলে আমাকে দিও তো। আমার কাছে বই আছে, ওটা পিডিএফ করতে হবে, সময় লাগবে, মানে এটা ভালো পিডিএফ। এনসিটিভি পিডিএফ দেখলে মনে হয় যে এরা হচ্ছে যে মঙ্গল গ্রহ থেকে পিডিএফ করছে। আসো দেখো যে কি বলছে, নিউক্লিয়াস বা এর আরেকটা নাম বলছে কেন্দ্রিকা। নিউক্লিয়াসের আরেকটা নাম কি বলছে বইয়ের মধ্যে? নিউক্লিয়াস বা এর আরেকটা নাম বলছে কেন্দ্রিকা বলছে। যে আমাদের নিউক্লিয়াসের আরেকটা নাম কি বলছে? কেন্দ্রিকা বলছে। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। জীবকোষের প্রোটোপ্লাজম নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটা দেখা যায় সেটাকে নিউক্লিয়াস বলছে। তাহলে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট বস্তুটাকে নিউক্লিয়াস বলছে। এখানে কি তোমাদের এটাকে কি বলছে? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার তন্তু, একই কথা। নিউক্লিয়ার রেটিকুলাম যা কথা, নিউক্লিয়ার রেটিকুলাম যা কথা, নিউক্লিয়ার তন্তু তা কথা, ক্রোমাটিন তন্তু সেম কথা, কথার মধ্যে কোনো ভেজাল নাই। ক্রোমাটিন তন্তু সেম কথা, কথার মধ্যে কি নেই? কোনো কথার মধ্যে কোনো ভেজাল নাই, ক্রোমাটিন তন্তু। এখন হচ্ছে যে জায়গাটায় জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পদার্থে ঘেরা, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তু দেখা যায় তাকে নিউক্লিয়াস বলা হয়। এর আকৃতি হচ্ছে গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, নলাকার হইতে পারে। এবং হচ্ছে যে দেখো যে আমাদের বলছে শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এটা বড় হইলে তোমরা জানবা যে পরিণত অবস্থায় শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস বংশগতিক বৈশিষ্ট্য বহন করে, এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সব ক্রিয়া বিক্রিয়া নির্ধারণ করে এবং এর সুনির্দিষ্ট নিচের অংশ আছে। তাহলে সংজ্ঞাতে তোমাদের কি বলছে? সংজ্ঞাতে তোমাদের কি বলছে? সংজ্ঞাতে তোমাকে বলছে যে এই জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পদার্থে ঘেরা, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটা দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। তোমরা তো ছোট বাচ্চা, তোমাদের মনে এই সংজ্ঞা টঙ্গা পরীক্ষার মধ্যে আসে, নিউক্লিয়াস কাকে বলে, এটা কাকে বলে, ওইটা কাকে বলে। সো আমাদের জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী, এই যে আমাদের ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার তন্তু, এই যে আমরা যেটা দেখাইছি যে আমাদের হচ্ছে যে ক্রোমাটিন তন্তু, এই জায়গাটাকে কি বলছে না? ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার তন্তু, বা হচ্ছে যে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম, তোমাদের বই বলছে রেটিকুলাম। তন্তু ইংরেজি কি? তন্তু ইংরেজি হচ্ছে রেটিকুলাম। তন্তু ইংরেজি কি? তন্তু ইংরেজি হচ্ছে রেটিকুলাম। তন্তু ইংরেজি হচ্ছে রেটিকুলাম। তন্তু ইংরেজি হচ্ছে রেটিকুলাম। তন্তু ইংরেজি কি? রেটিকুলাম। তন্তু ইংরেজি হচ্ছে রেটিকুলাম। তন্তু ইংরেজি হচ্ছে রেটিকুলাম। তো হচ্ছে আমাদের এই জায়গায় বলছে যেটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াস গোলাকার, ডিম্বাকার, নলাকার হতে পারে। এবং বলছে যে শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস বংশগতিক বৈশিষ্ট্য বহন করে, কোষে যে আমাদের বিপাকীয় যত কার্যাবলী হয় সেগুলো নিয়ন্ত্রণ করাটাও আমাদের হচ্ছে নিউক্লিয়াসের কাজ। এরপর আমাদের নিউক্লিয়ার ঝিল্লি বলছে। এই নিউক্লিয়ার ঝিল্লিটা কি করে? নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা বলা হয়। এটা দুইটা স্তর বিশিষ্ট। এই ঝিল্লিটা লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। কোষ ঝিল্লি আমরা যখন পড়ে আসছি আগে, সেখানে কিন্তু বলছিলাম কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত? লিপিড এবং প্রোটিন দিয়ে কোষ ঝিল্লি গঠিত। লিপিড ও প্রোটিন দিয়ে হচ্ছে আমাদের কোষ ঝিল্লি গঠিত। এটা ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র আছে, তাদেরকে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর বলা হয়। এটা কিন্তু অন্য যে কোনো ঝিল্লির সাথে নিউক্লিয়ার ঝিল্লির পার্থক্যটা কি? যে নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি, এই নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লির সাথে অন্য ঝিল্লির পার্থক্য কি? দুনিয়াতে তো অনেক ঝিল্লি আছে। আমাদের আমরা দেখছি মাইটোকন্ড্রিয়াতে ঝিল্লি আছে, প্লাস্টিডে ঝিল্লি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, লাইসোজোম, সব জায়গায় ঝিল্লি আছে। তো সব জায়গায় ঝিল্লির সাথে এই জায়গার ঝিল্লির পার্থক্য কি? এই জায়গার ঝিল্লিতে আমাদের ছিদ্র থাকে। তাহলে এটাকে কি বলা হয়? নিউক্লিয়ার রন্ধ্র। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এটাকে কি বলে? এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। সেখানে আমাদের হচ্ছে ছিদ্রপথ রয়েছে। এই ছিদ্রপথ রয়েছে, এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্য দিয়ে আমাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্য দিয়ে আমাদের হচ্ছে কিছু বস্তু চলাচল করে। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। আমার কাছে মনে হচ্ছে, আমি তোমাদের টেস্ট পেপার এখনো দেখি নাই, আমার কাছে মনে হচ্ছে তোমাদের নিউক্লিয়াস থেকে প্রচুর প্রশ্ন আসে যে নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো, নিউক্লিয়াসের ছবিটা ব্যাখ্যাটা তোমাদের পরীক্ষায় প্রচুর আসার কথা।
আমি তোমাদের টেস্ট পেপারটা এখন অ্যানালাইসিস করি নি, টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি ইনশাআল্লাহ তোমাদের সিকিউ সমাধান করায় দিব। সো হচ্ছে দেখো আমরা তাহলে হচ্ছে এই ছবিটা শিখছি, ছবিটা শেখার পর আমাদের তাহলে হচ্ছে নিউক্লিয়াস নিয়ে কথাবার্তা কি, নিউক্লিয়াস নিয়ে কথাবার্তাটা কি, তাহলে হচ্ছে প্রোটোপ্লাজমের ভেতর প্রোটোপ্লাজমে অবস্থিত, প্রোটোপ্লাজমে অবস্থিত 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 পর্দা বেষ্টিত যে অঙ্গাণু, পর্দা বেষ্টিত যে অঙ্গাণু, পর্দা বেষ্টিত যে অঙ্গাণু, পর্দা বেষ্টিত যে অঙ্গাণু। তাহলে খেয়াল করে দেখো যে প্রোটোপ্লাজমে অবস্থিত, কোথায় অবস্থিত, প্রোটোপ্লাজমে অবস্থিত, প্রোটোপ্লাজমে অবস্থিত পর্দা বেষ্টিত যে অঙ্গাণু আমাদের ক্রোমোজোম বহন করে, ক্রোমোজোম বহন করে, ক্রোমোজোম বহন করে, ক্রোমোজোম বহন করে, ক্রোমোজোম বহন করে তাকে হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলে। তাকে কি বলা হয়, তাকে নিউক্লিয়াস, তাকে নিউক্লিয়াস বা কি বলি আমরা, কেন্দ্রিকা বলে, তাকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলে, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলা হয়। এই নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সকল জীবকোষে থাকে, সকল জীবকোষে থাকে, সকল জীবকোষে থাকে, অন্তত সকল জীবকোষে অন্তত একটা থাকে, একাধিকও থাকতে পারে, অন্তত একটা থাকে, সকল জীবকোষে অন্তত একটা থাকে। দুইটা জায়গা আছে যে জায়গায় হচ্ছে যে আমাদের থাকে না, মনে রাখবা যে হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং হচ্ছে যে আমাদের এই সিভ কোষ, লোহিত রক্তকণিকা বা ইংরেজিতে যেটাকে বলা হয় রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা বা ইংরেজিতে যেটাকে বলা হয় রেড ব্লাড সেল এবং হচ্ছে আমাদের ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম পড়বা একটু পরে, সেই ফ্লোয়েম টিস্যুর আমাদের সিভ কোষে, সিভ কোষে, ফ্লোয়েম টিস্যু সিভ কোষে আমাদের পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। এই লাইনটা বড় হইলে তোমাদের অ্যাড হবে, ছোটবেলায় অ্যাড করে নাই কিন্তু বড় তো একটা টাইমে হবে, এখন থেকেই জেনে নাও। পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না, অপরিণত অবস্থায় কিন্তু নিউক্লিয়াস থাকে, পরিণত অবস্থায় আমাদের নিউক্লিয়াস থাকে না, অপরিণত অবস্থায় কিন্তু নিউক্লিয়াস থাকে। যেমন আরবিসি, এই আরবিসি তে কিন্তু পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না, অপরিণত আরবিসি তে কিন্তু নিউক্লিয়াস থাকে। পরিণত মানে সেটা যখন ম্যাচিউর হয়ে যায়, সেটা যখন ম্যাচিউর হয়ে যায়, সেই ম্যাচিউর জিনিসের মধ্যে আমাদের কি থাকে না, কোনো ম্যাচিউর জিনিসের মধ্যে কোনো আরবিসি থাকে, নিউক্লিয়াস থাকে না। তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, এই এমসিকিউটা তোমাদের পরীক্ষায় 100% আসবে, 100% এই এমসিকিউটা পরীক্ষার মধ্যে আসে যে কাদের মধ্যে আমাদের নিউক্লিয়াস থাকে আর কাদের মধ্যে হচ্ছে যে নিউক্লিয়াস থাকে না, কাদের মধ্যে নিউক্লিয়াস থাকে আর কাদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। তাহলে প্রোটোপ্লাজমে অবস্থিত আমাদের হচ্ছে প্রোটোপ্লাজমে অবস্থিত পর্দা বেষ্টিত, প্রোটোপ্লাজমে অবস্থিত, প্রোটোপ্লাজমে অবস্থিত, প্রোটোপ্লাজমে অবস্থিত পর্দা বেষ্টিত, অবস্থিত পর্দা বেষ্টিত, পর্দা বেষ্টিত, পর্দা বেষ্টিত যে অঙ্গাণু আমাদের হচ্ছে ক্রোমোজোম বহন করে, এতটুকু আমরা দেখলাম। এখন এই যে আমাদের নিউক্লিয়াসটা কি কাজ করে, নিউক্লিয়াস হচ্ছে আমাদের বংশগতীয়, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাজের মধ্যে হচ্ছে বংশগতীয় বস্তু বহন করা বা বংশগতীয় উপাদান বহন করা। তোমাদের বই দুইটা লাইনই বলা আছে নিউক্লিয়াসের কাজের মধ্যে কি বলছে, বংশগতীয় বৈশিষ্ট্য নিহিত থাকে, নিউক্লিয়াসে বংশগত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে বলতে পারি, আর কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলীর সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে যে আমাদের বংশগতীয় বস্তু, আমাদের হচ্ছে বংশগতীয় বস্তু, বংশগতীয় আমাদের হচ্ছে বৈশিষ্ট্য, বংশগতীয় বৈশিষ্ট্য আমাদের বা বৈশিষ্ট্য ও বংশগতীয় বস্তু বিদ্যমান থাকে, সহজ ভাষায় বললাম বিদ্যমান থাকে, সকল বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, দেহের সকল বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই যে বিপাক শব্দটা, এই বিপাক শব্দটা বলতে তুমি কি বোঝো? এই যে বিপাক কথাটা যে আমি বললাম, বিপাক, হোয়াট ইজ বিপাক, বিপাক কথাটা যে বললাম, বিপাক শব্দটা দিয়ে আসলে কি বোঝায়? এই যে বিপাক শব্দটা আমাদের রয়েছে, বিপাক, বিপাক এটাকে কি বলতেছি আমরা? আমরা বলতেছি হচ্ছে বিপাক বা ইংরেজিতে এটাকে কি বলি, মেটাবলিজম। বিপাক বা ইংরেজিতে এটাকে কি বলি, মেটাবলিজম। বিপাক বা এটাকে ইংরেজিতে কি বলি, ইংরেজিতে এটাকে বলি হচ্ছে মেটাবলিজম। এই বিপাক বা মেটাবলিজম বলতে হচ্ছে যে আমাদের দুইটা জিনিস আমাদের আছে, বিপাক বা মেটাবলিজম। যখনই বডিতে বিপাক কথাটা পাবা, অনেক জায়গায় পাবা বিপাক কথাটা, বিপাক বা মেটাবলিজম বলতে দুইটা জিনিস বুঝায়। একটাকে বলি হচ্ছে যে আমরা
তৈরি বা সংশ্লেষ বা ইংরেজিতে বলি হচ্ছে অ্যানাবলিজম। তৈরি বা সংশ্লেষ বা ইংরেজিতে কি বলি এটাকে? অ্যানাবলিজম। আর আরেকটা হচ্ছে আমাদের ভাঙা, আরেকটা হচ্ছে আমাদের ভাঙা ভাঙা বা ক্যাটাবলিজম, ভাঙা বা ক্যাটাবলিজম। এটাকে অ্যানাবলিজমকে উপচিতীয় বলা হয়, উপচিতীয় বলে। আর ক্যাটাবলিজমকে কি বলি আমরা? অপচিতি, অপচিতি। তাহলে হচ্ছে এই জিনিসটা আমরা কিন্তু তাহলে বুঝতে পারলাম, বিপাক বা মেটাবলিজম এটা উপচিতি, অপচিতি, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। নামটা শুনে রাখলা। বিপাক মানে কি? জেনে রাখলা। বিপাক মানে কি? জেনে রাখলা। আচ্ছা, এবার আসলো যে আমাদের প্রত্যেকটা অংশ নিয়ে বইয়ের মধ্যে কথাবার্তা বলা আছে। প্রতিটা জিনিস নিয়ে আমাকে কথা বলছে। আমার 4টা অংশ আছে, 4টা অংশ নিয়েই নিউক্লিয়াসের অংশ, নিউক্লিয়াসের অংশ, 4টা অংশ নিয়েই আমাদের বইয়ে কথা বলছে নিউক্লিয়াসের অংশ। নিউক্লিয়াসের অংশের মধ্যে প্রথম যে অংশটা আমাদের আসে, নিউক্লিয়াসের অংশের মধ্যে 1 নম্বরে যে অংশটা আসে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি। নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন বা এটাকে ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি। তো নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি নিয়ে বই কি কি কথাবার্তা বলা আছে? বলছে নিউক্লিয়াসকে ঘিরে যে ঝিল্লি থাকে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলা হয়। নিউক্লিয়াসকে ঘিরে যে ঝিল্লি থাকে, তাহলে সহজ ভাষায় নিউক্লিয়াসকে ঘিরে যে ঝিল্লি থাকে, নিউক্লিয়াসকে ঘিরে এই ঝিল্লি থাকে, নিউক্লিয়াসকে ঘিরে এই ঝিল্লি থাকে, ঘিরে এই ঝিল্লি থাকে, এই ঝিল্লি থাকে, নিউক্লিয়াসকে ঘিরে এই ঝিল্লি থাকে, নিউক্লিয়াসকে ঘিরে এই ঝিল্লি থাকে। তারপরে কথা হচ্ছে যেহেতু নিউক্লিয়াসকে ঘিরে এই ঝিল্লি থাকে, এরা হচ্ছে 2 স্তর বিশিষ্ট হবে। কয় স্তর বিশিষ্ট হবে? 2 স্তর বিশিষ্ট হয়, 2 স্তর বিশিষ্ট হয়, 2 স্তর বিশিষ্ট হয়। এবং হচ্ছে লিপিড ও প্রোটিনের আস্তরণ থাকে, 2 স্তর বিশিষ্ট হয়, লিপিড ও প্রোটিনের আস্তরণ থাকে, লিপিড ও প্রোটিন আস্তরণ থাকে, লিপিড ও প্রোটিন আস্তরণ থাকে, লিপিড ও প্রোটিনের একটা আস্তরণ থাকে, লিপিড ও প্রোটিনের আস্তরণ থাকে। লিপিড ও প্রোটিনের কি হয়? লিপিড ও প্রোটিনের আস্তরণ থাকে, লিপিড ও প্রোটিনের আস্তরণ, আস্তরণ বা লেয়ার। লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত, 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 লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। তাই নিউক্লিয়াসকে ঘিরে এই ঝিল্লি থাকে, 2 স্তর বিশিষ্ট হয়, লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত হয়। 3 নম্বর কথা কি আমাদের? থার্ড যে কথাটা আছে, থার্ড কথাটা হচ্ছে যে এখানে ছিদ্র বা রন্ধ্র থাকে, 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 এখানে ছিদ্র বা রন্ধ্র থাকে। এখানে কি থাকে? ছিদ্র বা রন্ধ্র থাকে, যাকে নিউক্লিয়ার পোর, যাকে নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র বলে, 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 নিউক্লিয়ার পোর বা এটাকে কি বলি? নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। তাই দেখো নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি থাকে, নিউক্লিয়াসকে ঘিরে আমাদের এই ঝিল্লি থাকে, 2 স্তর বিশিষ্ট হয়, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত হয় এবং হচ্ছে এখানে ছিদ্র বা রন্ধ্র থাকে, নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এই যে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র যে আছে আমাদের, এই নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে আমাদের হচ্ছে কি হয় যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। এটা দিয়ে হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে আমাদের হচ্ছে কি হয়? যোগাযোগ রক্ষা হয়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? যোগাযোগ রক্ষা হয়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? যোগাযোগ রক্ষা হয়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? যোগাযোগ রক্ষা হয় এবং আদান প্রদান হয়, এবং আদান প্রদান হয়, নানা কিছুর হচ্ছে আদান প্রদান হবে, আদান প্রদান হবে। এবং হচ্ছে এই ঝিল্লি নিউক্লিয়ার বস্তুগুলাকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে। এই কথাটা কিন্তু বলছে যে নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। তো হচ্ছে যে আমাদের এই ঝিল্লিটি, এই ঝিল্লিটি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার বস্তুকে, ঝিল্লিটি
সাইটোপ্লাজম থেকে আমাদের হচ্ছে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুকে আলাদা করে, নিউক্লিয়াসের উপাদানগুলোকে আলাদা করে, নিউক্লিয়াসের উপাদানদের আলাদা রাখে, উপাদানদের আলাদা রাখে কি করে, আলাদা রাখে। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা। তো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার যে ঝিল্লি আছে, এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লির এই এতটুকু কথা আমরা যদি দেখে ফেলি, তাহলে আমাদের কিন্তু আর কোনো ঝামেলা থাকছে না। ঠিক আছে, আচ্ছা একটা প্রশ্ন করছে কিভাবে আলাদা রাখে। মানে হচ্ছে যে দেখো, এই যে ধরো এটা একটা কোষ, হ্যাঁ এটা একটা কোষ, এই কোষের ভেতরে আমাদের কি আছে, এই কোষের ভেতরে আমাদের এগুলা হচ্ছে সাইটোপ্লাজমের বিভিন্ন উপাদান, এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভিন্ন উপাদান। হ্যাঁ, এখন হচ্ছে যে এই ধরো হচ্ছে যে আমাদের এটা নিউক্লিওলাস, এই নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে যে তোমার আছে কি, এই নিউক্লিয়াসের চারপাশে আছে এরকম ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, এখন এখানে যদি কোনো পর্দা না থাকে, তার মানে সাইটোপ্লাজমের সাথে পুরো জিনিসটা মিশে আছে। এই পর্দাটা এসে, এই যে পর্দাটা আসে, এই পর্দাটা এসে কিন্তু কি করতেছে, সাইটোপ্লাজম থেকে এই জিনিসটাকে আলাদা করে ফেলতেছে, তো পর্দাটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করতেছে, যেটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের উপাদান যে আছে, নিউক্লিয়াসের ভেতরের যে উপাদান আছে, নিউক্লিয়াসের ভেতরের উপাদানদের আলাদা করে, নিউক্লিয়াসের ভেতরের যে উপাদান আছে তাদেরকে আলাদা করে ফেলছে। ক্লিয়ার এতটুকু? ওকে, ক্লিয়ার এতটুকু? ওকে, এবার আসো যে আমাদের হচ্ছে নেক্সট কথা নিউক্লিওপ্লাজমটা তো একটা জেলির মতো রস, এটাকে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজমও বলা যায়। তাহলে নিউক্লিয়াসের ঝিল্লির ভেতর জেলির মতো বস্তু, এটাকে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলা হয়। নিউক্লিওলাস হচ্ছে যে আমাদের এই নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তু, ক্রোমোজোমের সাথে যুক্ত গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলা হয়। নিউক্লিয়াসের কি গ্রাহী লিখছে, ক্রোমোজোমের রং গ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে, এটা কি লিখছে আমার এখানে বুঝাই যাচ্ছে না। ক্রোমোজোমের লেগে থাকে, এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি, এরা রাইবোজোমের সংশ্লেষণে কাজ করে, তাহলে হচ্ছে এটা কি লিখছে আমার বলতো। তো নিউক্লিওপ্লাজম এটা হচ্ছে জেলির মতো পদার্থ, এটাকে আমাদের হচ্ছে নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস বলা হয়। এরা হচ্ছে যে নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস। এখান থেকে আমাদের জাস্ট মনে রাখবা, এরা জেলির মতো পদার্থ, জেলির মতো তরল, জেলির মতো পদার্থ দ্বারা তৈরি, একটু জেলি হয় হচ্ছে যে এরা। তারপর হচ্ছে যে কি লিখছে, রং অগ্রাহী বা রংবিহীন। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নিউক্লিওলাস। এটা মজার বিষয়, তোমরা ভবিষ্যতে জানতে পারবা যে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে আগে আবিষ্কার হয়েছে নিউক্লিওলাস, তারপর নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। নিউক্লিওলাসটা হচ্ছে যে আমাদের এই নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থিত, নিউক্লিওপ্লাজমে আমাদের অবস্থিত, কোথায় অবস্থিত, নিউক্লিওপ্লাজমে অবস্থিত গোলাকার ঘন অংশ যা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, কার সাথে যুক্ত থাকে, ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, তাকে নিউক্লিওলাস বলে, তাকে কি বলা হয়, তাকে হচ্ছে নিউক্লিওলাস বলে, তাকে বলি হচ্ছে আমরা নিউক্লিওলাস বলা হয়, কি বলে তাকে নিউক্লিওলাস বলে। এখন এই যে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলা হয়, এটা ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে গঠিত, এটা নিউক্লিওলাস
বা এটার আরেকটা নাম দিছে কেন্দ্রিকা অণু, কেন্দ্রিকা অণু, কেন্দ্রিকাণু, 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 কেন্দ্রিকাণু। এটা বলছে যে এটা ক্রোমোজোমের রং অগ্রাহী, ক্রোমোজোমের রং অগ্রাহী বস্তু। ক্রোমোজোমের অনেক জায়গায় রং গ্রহণ করে, আবার অনেক জায়গায় রং গ্রহণ করে না। রং অগ্রাহী, রং অগ্রাহী, অগ্রাহী বা রঞ্জক বিহীন অঞ্চলের সাথে যুক্ত, রঞ্জক বিহীন, রং অগ্রাহী বা এটাকে বলা হয় হচ্ছে রঞ্জক বিহীন, রং অগ্রাহী বা রঞ্জক বিহীন অঞ্চলের সাথে যুক্ত, 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 রঞ্জক বিহীন অঞ্চলের সাথে যুক্ত। তাহলে রং অগ্রাহী এবং হচ্ছে কি আমাদের রঞ্জক বিহীন অঞ্চলের সাথে যুক্ত থাকে। তারপর হচ্ছে যে এরা আমাদের কি করে, এদের ক্ষেত্রে বলছে আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি রাইবোজোম সংশ্লেষণ করে, মানে এই নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়। এরা আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি, কি দিয়ে তৈরি, আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। এরা হচ্ছে আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি, আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি, আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি, কি দিয়ে তৈরি, আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি। এবং হচ্ছে যে এরা রাইবোজোম সংশ্লেষ করে। এরা কি সংশ্লেষ করে, এরা রাইবোজোম সংশ্লেষ করে। রাইবোজোম কি করে, রাইবোজোম সংশ্লেষ করে। এরা কি সংশ্লেষ করে, এরা রাইবোজোম সংশ্লেষ করে, রাইবোজোম সংশ্লেষ করে। সংশ্লেষ মানে কিন্তু তৈরি, সংশ্লেষ মানে কিন্তু তৈরি। তাহলে নিউক্লিওলাসটাও আমাদের চলে গেল, নিউক্লিওলাস আমরা বুঝলাম। তাহলে কি বাকি থাকে, থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয়ার তন্তু, ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বা এটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়ার তন্তু বলি। এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রোমাটিন বা এটাকে ক্রোমাটিন জালিকাও বলা হয়। কি বলছে এটাকে, এটাকে বলছে ক্রোমাটিন জালিকা। আচ্ছা, ক্রোমাটিন জালিকা, আচ্ছা নিউক্লিয়ার তন্তু, আরেকটা নাম দাও, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা, রেটিকুলাম, সব কথা হচ্ছে সেম। জালিকা বলো, রেটিকুলাম বলো, যা ইচ্ছা বলো, সব কথা কিন্তু আমাদের কি সেম। আচ্ছা আসো দেখো, যে জায়গায় আমরা আসতেছিলাম, যে জায়গায় আমরা আসতেছিলাম সেই জায়গায় যাই। দেখো এই জায়গাটা নিয়ে অনেক কিছু বলা আছে এবং বই ক্রোমোজোম ডিরেক্ট চলে গেছে। ক্রোমোজোম, ক্রোমোজোম আলাদা একটা টপিকই থাকার কথা। ক্রোমোজোম, আচ্ছা তোমাদের বইয়ে দা গবেট যে গাধা লিখছে সে ক্রোমাটিন জালিকার মধ্যেই হচ্ছে ক্রোমোজোম দিয়ে দিছে, ক্রোমোজোম নিয়ে আলাদা টপিক দেয় নাই। আল্লাহ তারে হচ্ছে হিদায়ত দিক, শালায় বইটা লিখছে কি। আচ্ছা আসো দেখো, এই যে আমাদের ক্রোমাটিন জালিকা আছে, এই যে ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম বলতে কোষের বিশ্রামকালে, অর্থাৎ কোষ যখন আমাদের বিভাজন চলে না তখন নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো আমাদের হচ্ছে জিনিস জট পাকায় থাকতে দেখা যায়। এই সুতার মতো জিনিস যেগুলো জট পাকায় থাকে তাদেরকে আমরা কি বলি, ক্রোমাটিন বলি। এই ক্রোমাটিন মূলত হচ্ছে ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো। জট পাকিয়ে থাকা এই ক্রোমাটিন তন্তুগুলাকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। তাহলে এদেরকে কি বলে, জট পাকায় থাকা এই ক্রোমাটিন তন্তুগুলাকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলে। কোষ বিভাজন কালে এরা মোটা খাটো হয়, তখন তাদেরকে আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। তাহলে এতটুকু কথা ভালোই বলছে যে কোষ যখন আমাদের বিশ্রাম করে তখন দেখা যায় কোষের মধ্যে আমরা এই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখি যেরকম সুতার মতো জট পাকানো বস্তু দেখতে পাই। এই সুতার মতো জট পাকানো বস্তুগুলাকে আমরা কি বলি, সুতার মতো জট পাকানো বস্তুগুলাকে বলি ক্রোমাটিন। এই ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা জটিল কাঠামো। জট পাকায় থাকা এই ক্রোমাটিন তন্তুগুলা একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। কোষ বিভাজনের সময় এরা মোটা আর খাটো হয়ে যায়, তাদেরকে আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলা বংশগতি গুণাবলী বহন করে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়।
কোন একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এখানে বলছে ক্রোমোজোম বেসিক্যালি আমাদের হচ্ছে ক্রোমোজোমে যে জিনগুলা থাকে তারা বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোন একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট হয়। অবশ্যই যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা। এসব ক্রোমোজোমে বংশ দ্বারা বহনকারী জিন অবস্থান করে, বংশের বৈশিষ্ট্য পরম্পরায় বহন করাই ক্রোমোজোমের কাজ। আচ্ছা যাক, মাশাআল্লাহ দিলে খুব পেঁচায় গুছে এখানে কিছু কথাবার্তা বইয়ের মধ্যে লেখার চেষ্টা করছে। আমরা এগুলাকে যদি একটু তোমার জন্য সহজ করার চেষ্টা করি, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। দেখো আমাদের কোষের যখন বিশ্রামকালে, কোষ বিশ্রামকালে, সহজ ভাষায় বইয়ের মধ্যে কি বলছে? কোষ বিশ্রামকালে, কোষ বিশ্রামকালে, কোষ যখন বিশ্রাম নেয়, বিশ্রামকালে আমাদের নিউক্লিয়াসে একগুচ্ছ নিউক্লিয়াসে জট পাকানো একগুচ্ছ চিকন তন্তু থাকে। জট পাকানো আমাদের হচ্ছে একগুচ্ছ চিকন তন্তু থাকে, একগুচ্ছ চিকন তন্তু থাকে, একগুচ্ছ চিকন তন্তু থাকে, চিকন তন্তু থাকে। তাদের ক্রোমাটিন জালিকা বলে। তাদেরকে কি বলছে? তাদের ক্রোমাটিন জালিকা বলে। তাদের কি বলা হয়েছে? তাদের হচ্ছে যে ক্রোমাটিন জালিকা বলছে। তাদেরকে কি বলছে? ক্রোমাটিন জালিকা। তাদেরকে ক্রোমাটিন জালিকা বলে। তাদেরকে ক্রোমাটিন জালিকা বলে। তাদেরকে কি বলছে? ক্রোমাটিন জালিকা বলে। ক্রোমাটিন জালিকা বলে। চিকন তন্তু থাকে, তাদের ক্রোমাটিন জালিকা বলে। আর কোষ বিভাজন কালে কি বলছে? যে কোষ বিভাজন কালে এই ক্রোমাটিন এরা মোটা ও খাটো হয়ে যায়। এরা মোটা ও খাটো হয়। তখন এদেরকে ক্রোমোজোম বলা হয়। তখন এদেরকে কি বলা হয়? তখন এদের ক্রোমোজোম বলে। তখন এদেরকে কি বলে? ক্রোমোজোম বলে। তখন এদেরকে কি বলে? ক্রোমোজোম বলে। তখন এদেরকে ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোম জিনিসটা যে আছে, এই ক্রোমোজোম বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। সহজ ভাষায় আমাদের যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোম বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোম বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোম বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোম কি করে আমাদের? ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোম কি করে? ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। তো এই হচ্ছে যে আমাদের কথাবার্তা বইয়ের মধ্যে এতটুকু বিষয় বলা আছে। লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো। ঠিক আছে এতটুকু? ওকে, তাহলে এতটুকু বিষয় হচ্ছে যে আমরা বুঝতে পারলাম। সামনে যদি হচ্ছে যে আমরা যাই, আচ্ছা বইয়ে তো এগুলাই বলা আছে যে সুতার মতো। আচ্ছা এখানে বলছে ক্রোমাটিন ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা জটিল কাঠামো। এই ক্রোমাটিন থেকে ক্রোমোজোম বলছে বৈশিষ্ট্য বহন করে, আর জীবের জন্য নির্দিষ্ট। এখান থেকে আর তেমন কথাবার্তা নেই। আমি তোমাকে একটা জিনিস দেখাইতে চাই, একটু অ্যাডভান্স জিনিস। হ্যাঁ, অ্যাডভান্স কিছু বললে এগুলো একটু এখানে লিখে দিত। অ্যাডভান্স, হ্যাঁ, অ্যাডভান্স বা এইচএসসি ওরিয়েন্টেড কিছু কথাবার্তা দেখাই দিই। সেটা হচ্ছে এই যে আমাদের ডিএনএ আছে, একটা মজার জিনিস দেখো, ডিএনএ এবং প্রোটিন মিলে হয় না। এই প্রোটিনটার স্পেসিফিক নাম দেওয়া আছে হিস্টোন প্রোটিন। ডিএনএ এবং এই প্রোটিনটার নাম কি? হিস্টোন প্রোটিন। এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিনটা আমাদের পেঁচিয়ে, ডিএনএ এবং হিস্টোন প্রোটিনটা পেঁচিয়ে তৈরি করে হচ্ছে আমাদের নিউক্লিওসোম। নিউক্লিওসোম। একটু এক্সট্রা জিনিস পড়াইলে তোমাদের কি প্রবলেম হবে? মনে রাখা লাগবে না, বাট একটু বুঝলে সমস্যা হওয়ার কথা না মনে হয়। নিউক্লিওজোম, এই নিউক্লিওজোমটা পেঁচিয়ে আমাদের তৈরি হয় কি? নিউক্লিওজোমটা পেঁচিয়ে তৈরি হয় এই ক্রোমাটিন। এই নিউক্লিওজোমটা পেঁচিয়ে তৈরি হয় ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা পেঁচিয়ে তৈরি হয় হচ্ছে ক্রোমোজোম। পেঁচিয়ে তৈরি হয় কি? ক্রোমোসোম। পেঁচিয়ে কি তৈরি হয়? পেঁচিয়ে তৈরি হয় হচ্ছে ক্রোমোজোম। পেঁচিয়ে কি তৈরি হয়? পেঁচিয়ে তৈরি হয়
ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে এই যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন যে আছে, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন যে আছে, এটা প্যাঁচায় তৈরি হয় নিউক্লিওজোম, নিউক্লিওজোম প্যাঁচায় তৈরি হয় হচ্ছে ক্রোমাটিন, এই ক্রোমাটিন প্যাঁচায় তৈরি হয় ক্রোমোসোম। এইটা হচ্ছে যে আমাদের ক্রোমোজোম তৈরির স্টেপ। এটা কি আমাদের ক্রোমোজোম তৈরির স্টেপ, এটা কি আমাদের ক্রোমোজোম তৈরির স্টেপ, ঠিক আছে। এতটুকু বিষয় আমরা মনে রাখতে পারবো, অবশ্যই মনে রাখতে পারবো আমরা, হ্যাঁ। তাইলে এই যে জিনিসটা আমরা দেখলাম, আমাদের কিন্তু হচ্ছে এই পর্যন্ত শেষ, আমাদের কিন্তু এই পর্যন্ত শেষ। এরপর তোমাদের বইয়ে চলে গেছে হচ্ছে টিস্যুতে, উদ্ভিদ টিস্যু। এতটুকু পর্যন্ত যা পড়ছি কারো কোনো কনফিউশন আছে না? উদ্ভিদ টিস্যু, উদ্ভিদ টিস্যুকে বলছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কিন্তু স্থায়ী টিস্যু বিভাজনে সক্ষম। স্থায়ী টিস্যুর মধ্যে সরল, জটিল, নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা আছে। ওইখানে জটিল টিস্যুর মধ্যে আমাদের স্ক্লেনকাইমা, স্ক্লেনকাইমার মধ্যে ফাইবার আর স্ক্লেরাইড বলছে, ওকে। এদিক থেকে হচ্ছে জটিল টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম বলছে। জটিল টিস্যুর মধ্যে জাইলেমের মধ্যে আমরা কি কি পাই আমরা জানি, জাইলেম, ফ্লোয়েম, ওকে। এদিক থেকে আচ্ছা এদিকে পিডিএফটা পাবো। প্রাণী টিস্যু, প্রাণী টিস্যু তো 4 প্রকার আমাদের। একটা হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। এগুলা পোলাপান পারেই না, মানে আমি এইচএসসি তে গিয়ে হতাশ যে পোলাপান এগুলা বোঝেই না যে আমাদের আবরণী টিস্যু কি, যোজক টিস্যু কি। এই নলেজ গুলা বাচ্চাদের একদমই নাই, একদমই বাচ্চারা তোমরা এগুলা বোঝো না। টিস্যু অংশটা তাও যা, কোষ অংশটা দেখছি আমি কিছু পোলাপান পারে, টিস্যু পার্টটা পারেই না। তোমরা কি টিস্যু পার্টটা স্কিপ করো? টিস্যু পার্টটাকে স্কিপ করো নাকি? এই জায়গাটা খিচুড়ি লাগে না? আসো খিচুড়ি খাওয়াই তোমাদেরকে, আসো। দাঁড়া আমি একটু আসতেছি, আমাকে একটু টাইম দাও 5 মিনিট, তারপর তোমাদের খিচুড়ি খাওয়াচ্ছি। ওকে, দেখো তোমাদের টিস্যু, টিস্যু জিনিসটা তোমাদের বইয়ে খুব বাজে ভাবে আসলে হচ্ছে টিস্যু বিষয়টা দেওয়া আছে। টিস্যু জিনিসটা গুছিয়ে দেওয়া দরকার। আমি আসলে তোমাদের টিস্যু বিষয়টা গুছিয়ে নিই। আসো, টিস্যু, টিস্যু জিনিসটা আসলে কি? দেখো একটা জিনিস তোমাদের ধারাবাহিকতা তো বুঝতে হবে। কোষটা হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকারী একক। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকারী একক। জীবদেহের গাঠনিক এবং কার্যকারী একককে আমরা কি বলি? গাঠনিক ও কার্যকারী একক। জীবদেহের গাঠনিক এবং কার্যকারী যে একক আছে সে একককে কি বলি আমরা? একককে হচ্ছে কোষ বলি। এই কোষ, কোষগুলা, কোষ যখন অনেকগুলো কোষ একই রকম এবং একই ধরনের কাজ করবে তখন তাকে আমরা বলবো হচ্ছে টিস্যু। অনেকগুলা টিস্যু একই সাথে থেকে একই রকম কাজ করলে তাকে বলবো হচ্ছে আমরা টিস্যু তন্ত্র। অনেকগুলা টিস্যু তন্ত্র একই সাথে থেকে একই রকম কাজ করলে তাকে বলবো অঙ্গ। অনেকগুলো অঙ্গ একই সাথে থেকে একই রকম কাজ করলে তাকে বলবো হচ্ছে তন্ত্র। তাহলে হচ্ছে কোষ একই কাজ, একই রকম, একই রকম, অনেক একই রকম, একই কাজ, একই কাজ। অনেকগুলা কোষ যখন একই রকম এবং একই কাজ করবে টিস্যু। সেম, টিস্যু একই রকম একই কাজ করলে টিস্যু তন্ত্র। অনেকগুলা টিস্যু তন্ত্র একই রকম একই কাজ করলে অঙ্গ। অনেকগুলা অঙ্গ একই সাথে থেকে একই রকম একই কাজ করলে সেটাকে বলবো তন্ত্র। মানে একটা নির্দিষ্ট ডিরেকশনে কাজ করতেছে, দেখতে বা কাজের ধরনটা একই রকম, একই কাজ করতেছে, তখন তাকে আমরা বলি হচ্ছে এইভাবে ক্লাসিফাই করি। এখন হচ্ছে যে আমাদের যে টিস্যু আছে, তাহলে টিস্যু মানে কি? টিস্যু মানে হচ্ছে একগুচ্ছ কোষের সমষ্টি। এই টিস্যুটাকে তোমাদের বইয়ে 2টা ভাগে ভাগ করছে। কি কি ভাগ? প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ। জাস্ট একটা ফ্লো চার্ট দিয়ে দিলে এই পুরা জিনিসটা সহজ হয়ে যায়, কিন্তু গাধারা কোনো ফ্লো চার্টটা দেয় নাই, ঠিক আছে? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, কারণ যে ফ্লো চার্ট পরের ক্লাসে গেলে শিখবে, সেজন্য ফ্লো চার্ট আগের ক্লাসে দেয় নাই। এই উদ্ভিদ কোষ এর মধ্যে আমাদের উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু। তাহলে টিস্যুটাকে 2 ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু। মানে তোমাদের ক্লাস নিব আমি না তোমাদের বই দ্বারা লিখছে হ্যাঁ গাইলাবো, এটা আমি বুঝতে পারি না। আমার কালকে রাতে এমন মেসেজ গরম হয়েছে তোমাদের ক্লাস নিতে গিয়ে, 2টা পোস্ট দিয়ে ফেলছি। ক্লাস নেওয়ার টাইমে একটা পোস্ট দিছি, ক্লাস নেওয়ার পরে আরেকটা পোস্ট দিছি। মানে হচ্ছে ফার্স্টেডে তোমাদের বই দেখে দেখ, উদ্ভিদ টিস্যু আর প্রাণী টিস্যু। তাহলে টিস্যুকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা। একটা উদ্ভিদ টিস্যু, একটা প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু এবং আরেকটা কি? প্রাণী টিস্যু। 2টা ভাগে ভাগ করা যায়। এই যে উদ্ভিদ টিস্যু আছে, এই উদ্ভিদ টিস্যুর মধ্যে 2টা টাইপের টিস্যু পাওয়া যায়, ভাজক টিস্যু, আরেকটাকে বলি হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আরেকটাকে কি বলি আমরা? স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আরেকটাকে কি বলি? স্থায়ী
টিস্যু বলি আমরা, হ্যাঁ। ভাজক টিস্যু একটি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুটা কারা? ভাজক টিস্যু কারা? যারা বিভাজনে সক্ষম। ভাজক টিস্যু কারা? যারা হচ্ছে বিভাজনে সক্ষম। ভাজক টিস্যু কারা? যারা হচ্ছে বিভাজনে সক্ষম। ভাজক টিস্যু কারা? বিভাজনে সক্ষম। স্থায়ী টিস্যু কারা? স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম। স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম। স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম। আচ্ছা, প্রাণী টিস্যু যারা, প্রাণী টিস্যুকে আমরা হচ্ছে আবার চারটা ভাগে ভাগ করতে পারি। চার ধরনের প্রাণী টিস্যু পাই। একটাকে বলা হয় আবরণী টিস্যু। আবরণী টিস্যু বা ইংরেজিতে বলা হয় হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু। আবরণী টিস্যু বা ইংরেজিতে কি বলা এটাকে? এপিথেলিয়াল টিস্যু। তারপর হচ্ছে আমাদের এই যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু বা স্ল্যাশ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। তারপর হচ্ছে যে আমাদের কি পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু। পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু। আরেকটা টিস্যু আছে আমাদের, সেটার নাম হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু বা এটাকে বলা হয় নার্ভাস টিস্যু। তো এই চার ধরনের টিস্যু আমরা দেখতে পাই। তাহলে উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, এই দুইটা হচ্ছে বড় ভাগ। উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, এই দুইটা বড় ভাগ আমরা দেখলাম। উদ্ভিদ টিস্যু আর হচ্ছে আমাদের কি প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু এবং কি প্রাণী টিস্যু, এই দুইটা ভাগ হচ্ছে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝছি। এবার আসি উদ্ভিদ টিস্যুর মধ্যে আসি। তাহলে আমাদের একটা উদ্ভিদ টিস্যু নিয়ে কথা বলছে, প্রাণী টিস্যু নিয়ে কথা বলছে। উদ্ভিদ টিস্যু কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। যেসব উদ্ভিদ টিস্যু বিভাজনে সক্ষম তাদের ভাজক টিস্যু, যারা বিভাজনে অক্ষম তাদের স্থায়ী টিস্যু বলছে। এখন আসো আমাদের উদ্ভিদ টিস্যু। আমাদের কি উদ্ভিদ টিস্যু? উদ্ভিদ টিস্যু, আমাদের উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু আমাদের কি? উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ করতেছি আমরা। একটাকে বলি হচ্ছে ভাজক টিস্যু, আরেকটাকে বলি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু, আরেকটাকে বলি হচ্ছে আমরা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আরেকটাকে কি বলি আমরা? স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আরেকটা কি? স্থায়ী টিস্যু। একটা হচ্ছে ভাজক টিস্যু, আরেকটা কি? স্থায়ী টিস্যু। এটা ভাজক টিস্যু, আরেকটা কি? স্থায়ী টিস্যু। এই যে স্থায়ী টিস্যু আছে, এই স্থায়ী টিস্যুটার মধ্যে কয়েকটা ভাগ আছে। স্থায়ী টিস্যুটাকে ভাজক টিস্যুরও ভাগ আছে, সেটা এইচএসসি লেভেলে গিয়ে তোমরা জানবা। তোমাদের বইয়ে এই স্থায়ী টিস্যু ভাগ দিচ্ছে। স্থায়ী টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা টিস্যু যেটাকে বলি সরল টিস্যু, একটা আছে জটিল টিস্যু। জটিল টিস্যু বা ইংরেজিতে বলি এটাকে পরিবহন টিস্যু। জটিল টিস্যু বা ইংরেজিতে কি বলি এটাকে? পরিবহন টিস্যু। জটিল টিস্যু বা ইংরেজিতে কি বলি? পরিবহন টিস্যু। আরেকটা হচ্ছে যে আমাদের সরল টিস্যু, জটিল টিস্যু বা পরিবহন টিস্যু। আরেকটা টিস্যু হচ্ছে আমাদের ক্ষরণকারী টিস্যু। 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 তাহলে সরল টিস্যু, জটিল টিস্যু বা পরিবহন টিস্যু, আরেকটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যুটার মধ্যে আবার তিনটা ভাগ আছে। সরল টিস্যুর মধ্যে কয়টা ভাগ আছে? তিন টাইপের সরল টিস্যু পাওয়া যায়। একটাকে বলা হয় হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা। একটাকে বলা হয় হচ্ছে কোলেনকাইমা। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা। স্ক্লেরেনকাইমা। 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 আরেকটা হচ্ছে আমাদের কোলেনকাইমা। 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 স্ক্লেরেনকাইমার মধ্যে দুইটা ভাগ আছে। একটাকে বলি হচ্ছে ফাইবার, আরেকটাকে বলি স্ক্লেরাইট। আমি যদি ভুল না করে থাকি দুইটা ভাগ আছে, ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। ফাইবার এবং স্ক্লেরাইট। ঠিক আছে, দেখি বইটা দেখে আসি। ফাইবার এবং স্ক্লেরাইট তো দুইটা ভাগ। স্ক্লেনকাইমার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। ঠিক আছে, ফাইবার এবং স্ক্লেরাইট। আর হচ্ছে আমাদের এখান থেকে জটিল বা পরিবহন টিস্যু যে আছে, জটিল বা পরিবহন টিস্যুর মধ্যে দুইটা ভাগ আছে। একটাকে বলি হচ্ছে আমরা জাইলেম, আরেকটাকে বলি হচ্ছে ফ্লোএম। একটাকে কি বলি? জাইলেম। একটাকে বলি হচ্ছে জাইলাম। জাইলাম। আরেকটাকে বলি হচ্ছে আমরা ফ্লোএম। 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 ফ্লোএম।
এম, ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম। এই দুইটা হচ্ছে আমাদের কি, এই দুইটা হচ্ছে জটিল টিস্যু বা পরিবহন টিস্যু। এই জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে আমাদের কি কি ভাগ পাওয়া যায়? জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে আমাদের কি কি ভাগ পাওয়া যায়? জাইলেমের মধ্যে ভাগগুলো যদি আমরা বলি তাহলে হচ্ছে 1 নম্বরে আসে ট্রাকিড, 1 নম্বরে আসে ট্রাকিড, 2 নম্বরে আসে হচ্ছে ভেসেল বা ট্রাকিয়া, ভেসেল বা ট্রাকিয়া, ভেসেল বা ট্রাকিয়া। তারপর হচ্ছে জাইলেম, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা আর হচ্ছে যে আমাদের আছে জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। তাহলে এই কয় টাইপের জাইলেম পাওয়া যায়। ফ্লোয়েমের মধ্যে আমাদের কি কি আছে? ফ্লোয়েমের মধ্যে আছে আমাদের সিবনল, সিবনল বা সিব কোষ, সিবনল বা সিব কোষ। তারপর কি আসে আমাদের সঙ্গী কোষ, সঙ্গী কোষ, সিবনল বা সিব কোষ, সঙ্গী কোষ। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা আর হচ্ছে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা আরেকটা হচ্ছে আমাদের ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা আরেকটা কি ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে। আর ক্ষরণকারী টিস্যুর মধ্যে দুইটা ভাগ থাকার কথা, তরুক্ষীর আর গ্রন্থি টিস্যু। তোমাদের বইয়ে কয়টা ভাগ দিছে? ক্ষরণকারী টিস্যুর মধ্যে দুইটা ভাগ থাকার কথা, একটাকে বলা হয়েছে তরুক্ষীর আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। ক্ষরণকারী টিস্যুর কোনো ভাগ দেখায় নেই তোমাদের বই, ক্ষরণকারী টিস্যুর কোনো ভাগই দেখায় নেই তোমাদের বই। ক্ষরণকারী টিস্যুর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তরুক্ষীর আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। এই নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যুর মধ্যে তোমাদের বইয়ে নাই, তাও লিখে দিই, আমাদের হচ্ছে যে দুইটা ভাগ আছে, এটাকে বলা হয় তরুক্ষীর আর এটাকে বলা হয় গ্রন্থি টিস্যু। তোমাকে প্রথমে এই তরুক্ষীর টিস্যু আর এটাকে বলা হয় গ্রন্থি টিস্যু, তোমাকে প্রথমে এই ক্লাসিফিকেশনটা জানতে হবে, পারতে হবে, বুঝতে হবে। এই ক্লাসিফিকেশনটা জানার পরে তারপর তোমার পড়ালেখা শুরু হবে। এই ক্লাসিফিকেশনটা শুধু তোমাদের বইয়ে দিয়ে দিলে তোমাদের বই হচ্ছে পড়া সহজ হয়ে যাবে। এই ক্লাসিফিকেশনটা তোমাদের বইয়ে দিয়ে দিলে তোমাদের বই পড়া সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই বই পড়া সহজ হয়ে যাবে। এই ক্লাসিফিকেশন দিয়ে দিলে তোমাদের বই পড়া সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো দেখে লেখো, এটা সুন্দর করে লেখো, এই ক্লাসিফিকেশনটা সুন্দর করে লেখো। তাহলে এটা লিখে ফেলো। ভাইয়া একটা চ্যাপ্টারের উপর এতদিন ধরে ক্লাস প্লে টাইম অনেক চলে যাবে না? তোমাদের তো মে এপ্রিলে পরীক্ষা না? এই অধ্যায়টা একটু ধীরে সুস্থে পড়াই, বাকিগুলাতে টান দিব। এই অধ্যায়টা তো তোমরা একটু কম পারো, তাই এই অধ্যায়টাকে একটু টাইম দিচ্ছি। ফেব্রুয়ারির মধ্যে আশা করি তোমাদেরকে, ফেব্রুয়ারি, তোমাদের এপ্রিলের কবে পরীক্ষা রুটিন দিয়েছে তোমাদের এসএসসির? ফেব্রুয়ারির মধ্যে শেষ করে দিব তোমাদেরকে। ঠিক আছে, এই অধ্যায়টা তোমরা ভয় পাও বেশি, আমিও আসলে এই মাসটা প্রচন্ড ব্যস্ততা গেছে আমার, তাই এই অধ্যায়টা একটু স্লো পড়াচ্ছি, নেক্সট গুলা টান দিয়ে পড়ায় দিব না, চিন্তা করো না, শেষ করে দিব, বায়োলজি শেষ হয়ে যাবে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। এপ্রিল 10-এ শুরু, কি বলো? এপ্রিল 10-এ ডেট দিচ্ছে তোমাদের, ঈদের পর শুরু হবে তাই না? এপ্রিল 10 ডেট দিয়ে দিয়েছে, সমস্যা নেই, আমরা উইদিন ফেব্রুয়ারি ইনশাল্লাহ তোমাদেরকে শেষ করে দিব। আসো, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। স্থায়ী টিস্যু
ভাজক টিস্যু, দুইটা ভাগ আমরা পড়ে ফেলছি। এখন আসো যে আমরা নেক্সট যে জায়গাটায় যাব সেটা হচ্ছে যে আমাদের তাহলে উদ্ভিদ টিস্যুর মধ্যে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু বলছে। ভাজক টিস্যু বিভাজনে সক্ষম, স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারে না। তোমাদের ভাজক টিস্যু নিয়ে কথা বলা নেই, স্থায়ী টিস্যু নিয়ে কথা বলছে। তো প্রথমেই সরল টিস্যু নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। সরল টিস্যু নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। সরল টিস্যুতে দেখো যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলা হয়। তাহলে সরল টিস্যুগুলা সরল টিস্যুর প্রতিটা কোষ আকার আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলা হয়। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা যে আছে, এই প্যারেনকাইমার মধ্যে আমাদের এখানে কিছু কথা আছে। প্যারেনকাইমার মধ্যে আমাকে কিছু কথা বলছে যে প্যারেনকাইমা উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি পাওয়া যায়। এরা জীবিত হয়, সমবেশী হয়, পাতলা প্রাচীর যুক্ত হয়, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হয়। প্রোটোপ্লাজম দিয়ে কি হয়? প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হয়। তারপর এই টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। যেহেতু এটা আমাদের হচ্ছে যে স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক থাকবে। কোষ প্রাচীরটা পাতলা ও সেলুলোজ দিয়ে তৈরি। নরমালি আমাদের স্থায়ী টিস্যুগুলোর কোষ প্রাচীর পুরু হয়, কিন্তু এর কোষ প্রাচীর পাতলা বলছে। এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ যেটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলা হয়, আর জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। তাহলে দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা। যদি আমাদের প্যারেনকাইমার সাথে ক্লোরোপ্লাস্ট থাকে ক্লোরেনকাইমা, আর জলজ উদ্ভিদে বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে, যেহেতু এয়ার থাকতেছে, বাতাস থাকতেছে, তাই অ্যারেনকাইমা বলা হয়। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা। পরিবহনের ক্ষেত্রে আসলে খুব বেশি ভূমিকা না রাখলেও আমাদের বইগুলোর মধ্যে বলে রেখেছে। তাহলে আসো যে আমরা হচ্ছে যে এই সরল টিস্যু থেকে পড়াশোনা শুরু করি। সরল টিস্যু, সরল টিস্যু, সরল টিস্যু, সরল টিস্যু, সরল টিস্যু। আমার একটা বদভ্যাস হচ্ছে, আমি পড়াইতে গেলে না বেশি তাড়াহুড়া করে পড়াইতে পারি না। আমি পড়াইতে গেলে একটু ভালোভাবে পড়াইতে, আমার প্রতিটা লাইন বুঝাইতে হয়। এটা আমার একটা বদভ্যাস। আর হচ্ছে যে বেশি ভালো করে পড়াইতে চাই। সমস্যা নেই, অধ্যায়টা ভালো মতো পড়ায়, নেক্সট গুলো আমি টান দিব, চিন্তা করো না। তো খেয়াল করো যে আমরা হচ্ছে সরল টিস্যু। তাহলে হচ্ছে যে টিস্যুর প্রতিটা কোষ, যে টিস্যুর প্রতিটা কোষ, যে টিস্যুর প্রতিটা কোষ, প্রতিটা কোষ গঠন গঠন ও গঠন আকার আকৃতিতে, গঠন আকার ও আকৃতিতে, গঠন আকার ও আকৃতিতে অভিন্ন, অভিন্ন। কিন্তু এই অধ্যায়টা এত স্লোলি পড়াচ্ছে, অনেকটা টেনের পড়ার মতো হয়ে যাচ্ছে না, মানে ফাস্ট যাচ্ছে না। আকার আকৃতি অভিন্ন তাদের সরল টিস্যু বলে। সমস্যা নাই, নেক্সট ক্লাস থেকে ফার্স্ট চলে যাবো আমরা। ফার্স্ট তাদেরকে কি বলা হয়? সরল টিস্যু বলে। সরল টিস্যুর মধ্যে আসলে আমাদের এক নম্বরে কি আসে? এক নম্বরে আসে যাক হচ্ছে আমাদের প্যারেনকাইমা। প্যারেনকাইমা, প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা থেকে আমাদের অনেকগুলো কথা বইয়ের মধ্যে বলা আছে। কি কি বলা আছে প্যারেনকাইমার মধ্যে? বলছে যে এরা উদ্ভিদের সব অংশে আছে, জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। আচ্ছা, আমাদের স্থায়ী টিস্যুর মধ্যে কিছু কিছু স্থায়ী টিস্যু কিন্তু জীবিত, কিছু কিছু স্থায়ী টিস্যু আবার মৃত। কিছু কিছু জীবিত, কিছু কিছু মৃত। তো বলছে জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীর যুক্ত, প্রোটোপ্লাজমে পূর্ণ। তাহলে হচ্ছে যে আমাদের এখানে কি কি কথা বার্তা বলা হয়েছে? প্রায় উদ্ভিদের প্রায় সকল অংশে থাকে। 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 উদ্ভিদের কি হয়? উদ্ভিদের প্রায় সকল অংশে থাকে। এরা হচ্ছে কেমন হয়? জীবিত, জীবিত, সমবেশীয়। জীবিত হবে, জীবিত হবে, সমবেশীয় হবে, এবং হচ্ছে আমাদের কি? জীবিত, সমবেশীয়, এবং এরা প্রোটোপ্লাজমে পূর্ণ হবে। প্রোটোপ্লাজম, কারণ জীবিত, তাহলে জীবিত কোষগুলো প্রোটোপ্লাজমে পূর্ণ হবে। এদের ক্ষেত্রে আমাদের অন্তঃকোষীয় ফাঁকা স্থান, স্থায়ী টিস্যুর একটা অন্যতম বৈশিষ্ট্য যে এর মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। আমি যদি একটু একটু আগের পেজে একটা জিনিস একটু তোমাকে একটু বলি, তাহলে তোমাদের অনেক কিছু মিলাইতে সহজ হবে। যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে কিছু পার্থক্য আছে। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুতে কিছু আমাদের পার্থক্য আছে। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুতে কিছু পার্থক্য আছে। এর পাশে আমরা বৈশিষ্ট্যগুলো বলি। বৈশিষ্ট্য যেমন বিভাজন ক্ষমতার দিক থেকে যদি বলি, আমি বিভাজন ক্ষমতা,
বিভাজন ক্ষমতা, বিভাজন ক্ষমতা, বিভাজন 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 ক্ষমতা, বিভাজন ক্ষমতা, এটা হচ্ছে বিভাজনে সক্ষম আর এটা বিভাজনে অক্ষম, অক্ষম। এখানে আমাদের হচ্ছে যে এই ভাজক টিস্যুগুলা জীবিত হয়, এরা জীবিত বা মৃত হয়, জীবিত বা মৃত হয়। এই ভাজক টিস্যুর আমাদের কোষ প্রাচীর হয় পাতলা, কোষ প্রাচীর হয় পাতলা, আর এখানে হচ্ছে আমাদের সাধারণত পুরু, সাধারণত পুরু, সাধারণত পুরু। অন্তঃকোষীয় ফাঁকা স্থানের কথা যদি বলি, কোষের মাঝে যে ফাঁকা স্থান, অন্তঃকোষীয় ফাঁক, অন্তঃকোষীয় ফাঁকা স্থান, অন্তঃকোষীয় ফাঁকা স্থান এখানে নেই, ভাজকে স্থায়ীতে আছে। তারপর হচ্ছে আমাদের কোষ গহ্বর, কোষ গহ্বর, কোষ গহ্বর এই জায়গায় হচ্ছে আমাদের নেই, এই জায়গায় হচ্ছে আমাদের আছে। সো খেয়াল করো, আমি কিছু পয়েন্ট এই জায়গায় বলছি, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য একটু লিখে রাখো, সামনে পড়তে বুঝতে সুবিধা হবে, একটু লিখে রাখো। গরম লাগতেছে। একটু লিখে রাখো, পড়তেও বুঝতে সুবিধা হবে সামনে কিছু কিছু ক্ষেত্রে। দেখো, তাহলে এখন হচ্ছে যে আমরা যে জায়গায় ছিলাম, তাহলে হচ্ছে আমাদের ভাজক টিস্যুর ক্ষেত্রে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর আমরা পার্থক্যটা একটা জিনিস দেখলাম, দেখাইলাম তোমাদেরকে। এখন যেটা বলতেছিলাম, একটু লেখো, একটু লেখো, লেখো দ্রুত 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 লিখে ফেলো, লেখো হইলে বলো যে ভাই লেখা হয়েছে। লেখা হয়েছে এটা, দোহা লেখা হয়েছে। আসো, যেখানে ছিলাম যে জীবিত, এরপর বলছে যে আমাদের অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। তাহলে এই যে দেখো, যেহেতু এরা হচ্ছে যে আমাদের কি টিস্যু, যেহেতু এরা হচ্ছে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, যেহেতু এরা হচ্ছে যে আমাদের স্থায়ী টিস্যু, যেহেতু এরা কি আমাদের স্থায়ী টিস্যু, অন্তঃকোষীয় ফাঁকা স্থানও থাকবে। আর এইখানে একটু অ্যাটিপিক্যালি আমাদের হচ্ছে কোষ প্রাচীর পাতলা হয়। কোষ প্রাচীর কেমন হয়? কোষ প্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত হয়। যে কোনো পাতলা কিছু সব সময় আমাদের কি নির্মিত হবে? সেলুলোজ নির্মিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা প্লাস ক্লোরোপ্লাস্ট, এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। প্যারেনকাইমা প্লাস ক্লোরোপ্লাস্ট, ক্লোরো আছে তাহলে এইটার নাম হয়ে যাবে ক্লোরেন কাইমা, ক্লোরেন কাইমা, ক্লোরেন কাইমা, ক্লোরেন কাইমা। প্যারেন কাইমা প্লাস বায়ু কুঠরি, বায়ু কুঠরি, বায়ু কুঠরি বা ইংরেজিতে বলা হয় এয়ার ক্যাভিটি, এয়ার ক্যাভিটি। তাহলে নাম কি হয়ে যাবে? অ্যারেন কাইমা, অ্যারেন কাইমা, অ্যারেন কাইমা। ঠিক আছে, অ্যারেন কাইমা। তাহলে দেখো, প্যারেনকাইমা প্লাস ক্লোরোপ্লাস্ট আমাদের হচ্ছে যে ক্লোরেনকাইমা, প্যারেনকাইমা প্লাস বায়োকুটরি বা এয়ার ক্যাভিটি অ্যারেনকাইমা। তো এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে যে আমরা শিখে ফেললাম, এই দুটো জিনিস কিন্তু আমরা কি করলাম? শিখে ফেললাম। অ্যারেনকাইমা, অ্যারেনকাইমা। এই দুইটা এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এখন এই যে প্যারেনকাইমার কাজ, প্যারেনকাইমার কাজ, প্যারেনকাইমার কাজ যদি বলি, কাজ হচ্ছে বলছে কি কাজের কথা বলছে বইয়ের মধ্যে? কাজের মধ্যে বলছে দৃঢ়তা প্রদান, অবশ্যই থাকার কথা, যে আছে দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন। দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন। তাহলে পচা পচা কথা বলা, দেহ গঠন, দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য প্রস্তুত, সঞ্চয় এবং পরিবহন, খাদ্য প্রস্তুত, সঞ্চয় এবং হচ্ছে কি পরিবহন, পরিবহন। ঠিক আছে, ওকে 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 ওকে। তাহলে দেখো তো প্যারেনকাইমা, কোনো কনফিউশন আছে কিনা প্যারেনকাইমা নিয়ে আমাকে একটু জানাও। আমাকে যে বাচ্চারা আছো তোমরা কি এটা বুঝবোই না, একটু বুঝতে তো কিনা, মাথায় ঢুকছে কিনা একটু জানাও।
তারপর আসে যাক হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে প্যারেনকাইমার পরে নেক্সট হচ্ছে কি আমাদের কোলেনকাইমার কথা বলছে। কোলেনকাইমা, কোলেনকাইমা আসলে দেখি কি বলছে কোলেনকাইমাতে। কোলেনকাইমাটা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কোলেনকাইমার ক্ষেত্রে বলছে এটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। আচ্ছা, কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, তার সাথে পেকটিন জমা হয়ে কোষ প্রাচীর পুরো হয়। সেলুলোজ প্লাস পেকটিন এজন্য পুরো হয়ে যাচ্ছে। তবে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরো। কোষ প্রাচীর অসমভাবে পুরো মানে কোনো অংশ বেশি পুরো, কোনো অংশ কম পুরো, অসমভাবে পুরো এবং কোনাগুলা বেশি পুরো হয়। কোষগুলা সাধারণত লম্বাটে হয় এবং একই সাথে সজীব হয়। এরাও প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি, তার মানে এরাও জীবিত কোষ। এখানেও অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতে পারে। কোষ প্রান্ত চৌকোনাকার বা সরু বা তীর্যক হতে পারে। তোমাদের সরল টিস্যুর প্রকারভেদ তোমাদের এইচএসসি তে কিন্তু আসে। তারপর বলছে এরা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। মূলত এরা থাকে কোথায়? পাতার শিরা ও পত্রবিন্দুতে এদের দেখা যায়। কচি ও নমনীয় কাণ্ড, যেমন হচ্ছে কুমড়া, তারপর হচ্ছে কি লিখছে দল কলর, আমি দণ্ড কলসের কাণ্ড বলছে, আমার এখানে বুঝে যাচ্ছে না। এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। এ কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। কোলেনকাইমা নিয়ে কিছু কথা বলেছে তোমাদের বইয়ে। প্যারেনকাইমার ছবি দেওয়া আছে। প্রথমটা কিন্তু প্যারেনকাইমার ছবি, প্রথমটা কিন্তু প্যারেনকাইমার ছবি, প্যারেনকাইমার ছবি। তা দেখো এটা হচ্ছে প্যারেনকাইমা, এটা হচ্ছে প্যারেনকাইমা। গোল 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 প্যারেনকাইমা। পাতলা কোষ প্রাচীর আছে, নিউক্লিয়াস আছে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে, সাইটোপ্লাজম আছে। আর এখানে কোলেনকাইমা গুলা এরকম হয়, এরকম কোনা 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 হয় আমাদের কোলেনকাইমা। তাহলে হচ্ছে কি এই কোলেনকাইমা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে কোলেনকাইমাকে বলছে বিশেষ ধরনের প্যারেনকাইমা। এখন প্যারেনকাইমার ছবি ভাইয়া, প্যারেনকাইমার ছবি তো আঁকাইলেন না। ছবি আঁকাইলে এই যে ছবি প্যারেনকাইমা, ধরো এই যে ছবি আমাদের প্যারেনকাইমা, এই যে যেটা আঁকছো ছবি এটাই হচ্ছে প্যারেনকাইমা। চিত্র কি? চিত্র প্যারেনকাইমা, চিত্র প্যারেনকাইমা, চিত্র হচ্ছে প্যারেনকাইমা, চিত্র হচ্ছে প্যারেনকাইমা, চিত্র হচ্ছে কি প্যারেনকাইমা। এখানে কি আছে আমাদের? এরকম নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। এখানে কি আছে আমাদের? এরকম নিউক্লিয়াস আছে। এখানে কি আছে আমাদের? এরকম নিউক্লিয়াস আছে। তাহলে এই হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের পাতলা সাইটোপ্লাজম, এটা হচ্ছে পাতলা সাইটোপ্লাজম, পাতলা কোষ প্রাচীর, পাতলা কোষ প্রাচীর, পাতলা কোষ প্রাচীর। এবং এখানে আমাদের এরকম এই অন্তঃকোষীয় ফাঁকা স্থান। এই জায়গায় আমাদের কি আছে? এরকম দুটো কোষের মাঝে ফাঁকা স্থান, অন্তঃকোষীয় ফাঁক, অন্তঃকোষীয় ফাঁকা স্থান, অন্তঃকোষীয় ফাঁকা, অন্তঃকোষীয় ফাঁকা। ঠিক আছে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান। নেক্সট আমাদের তেলে প্যারেনকাইমা আসলে ফাটায় লিখবো, মানে ফাটায় দিব প্যারেনকাইমা আসলে লিখলে। ঠিক আছে, দেখো আমাদের এরপরে পড়ছে কোলেনকাইমা। কোলেনকাইমার প্রথম কথাই বলছে এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা। কোলেনকাইমাতে বলে দিছে এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা, এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা, এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা, বিশেষ ধরনের প্যারেনকাইমা। এখন প্যারেনকাইমা যদি জীবিত হয় তাহলে এরা কি আমাদের মৃত হবে? কোনোদিনই হবে না। তাহলে এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা, এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা, এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা। প্যারেনকাইমার সব বৈশিষ্ট্যই এখানে পাওয়া যাবে। তাহলে এরা জীবিত, এরা জীবিত এবং প্রোটোপ্লাজম যুক্ত, জীবিত এবং প্রোটোপ্লাজম যুক্ত। মৃত হইলে প্রোটোপ্লাজম বিহীন হইতো, প্রোটোপ্লাজম যুক্ত। প্রোটোপ্লাজমকে এইচএসসি তে গেলে দেখবা যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমটা জীবনের একটা সজীব উপাদান, উদ্ভিদের একটা সজীব উপাদান। এদের হচ্ছে কোষ প্রাচীরে, কোষ প্রাচীর, কোষ প্রাচীরে আমাদের হচ্ছে কোষ প্রাচীরে দুইটা জিনিস থাকে, সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ প্লাস হচ্ছে আমাদের কি বলছে? পেকটিনের কথা বলছে। সেলুলোজ এবং পেকটিন থাকে, তাই এরা হচ্ছে যে পুরু হয়, পুরু হয়, পুরু হয়। কিন্তু এই পুরুটা হচ্ছে কি বলছে? অসমভাবে পুরু, অসমভাবে পুরু, অসমভাবে পুরু। যে কিছু জায়গায় বেশি পুরু, কিছু জায়গায় কম পুরু। কোনগুলা বেশি পুরু হয়? কোনাগুলা বেশি পুরু হয়, কোনাগুলো বেশি পুরু হয়, কোনাগুলো বেশি পুরু। যে কোনাগুলা আছে সেই কোনাগুলা বেশি পুরু হয়। অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, 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 অন্তঃকোষীয় ফাঁকা স্থান
থাকে, কি থাকে? অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। তারপর হচ্ছে যে আমাদের আর কি বলেছে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, লম্বাটে এবং সজীব বলছে। আচ্ছা, তাহলে লম্বাটে সজীব অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। এরা হচ্ছে খাদ্য প্রস্তুত এবং দৃঢ়তা প্রদান করে। তাহলে হচ্ছে যে আমাদের খাদ্য প্রস্তুত এবং দৃঢ়তা প্রদান করে। তাহলে এই যে আমাদের জীবিত প্রোটোপ্লাজম যুক্ত এবং হচ্ছে যে আমাদের, তাহলে জীবিত এবং প্রোটোপ্লাজম যুক্ত, দ্যাট মিন্স সজীব এবং লম্বাটে বলা যায়, লম্বাটে। তাহলে এদের হচ্ছে কাজ কি? এদের যদি আমরা কাজ বলি, তাহলে এদের যদি আমরা তাহলে কাজ বলি, কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত ও দৃঢ়তা প্রদান। কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত ও দৃঢ়তা প্রদান। কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত, কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত এবং হচ্ছে দৃঢ়তা প্রদান। কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত এবং কি? দৃঢ়তা প্রদান। খাদ্য প্রস্তুত করবে কখন? যখন এর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে। খাদ্য প্রস্তুত করবে কখন? খাদ্য প্রস্তুত করবে আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত হলে। খাদ্য প্রস্তুত এবং দৃঢ়তা প্রদান। অবস্থান কোথায় থাকে? অবস্থান, এদের অবস্থান কোথায় থাকে? অবস্থান থাকে হচ্ছে যে এই কোলেনকাইমার অবস্থান কোথায় থাকে? দেখো বলছে কি, অবস্থান হচ্ছে পাতার শিরা ও পত্রবিন্দে দেখা যায়, কচি এবং নমনীয় কাণ্ড, যেমন কুমড়া এবং দণ্ডকলস। তোমরা কি আমাকে জানাইছো এটা দ্বন্দ্বকলস কিনা? এটা হচ্ছে যে দ্বন্দ্বকলস কিনা জানাইছো আমাকে? দ্বন্দ্বকলসিত হওয়ার কথা, দ্বন্দ্বকলস না, দ্বন্দ্বকলস। এর দৃঢ়তা প্রদান করে। তাহলে পাতা ও শিরা, পাতার শিরা ও পত্রবিন্দে থাকে, পাতার শিরা ও পত্রবিন্দে থাকে। অবস্থান হচ্ছে পাতার শিরা ও পত্রবিন্দে থাকে, পাতার শিরা, পাতার শিরা এবং হচ্ছে পত্রবিন্দে থাকে, পাতার শিরা এবং পত্র বিন্দে থাকে, বিন্দে থাকে, পাতার শিরা এবং পত্রবিন্দে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কচি কাণ্ড, কচি কাণ্ড, কচি কাণ্ড, কচি কাণ্ডে, কচি কাণ্ডে থাকে, কচি কাণ্ডে থাকে। যেমন কচি কাণ্ড, কচি ও নমনীয় কাণ্ড, কুমড়া ও দ্বন্দ্বকলস, কচি ও নমনীয় কাণ্ড। কচি বলে নেই, শুধু নমনীয় কাণ্ডের কথা বলছি। কচি ও নমনীয় কাণ্ডে, নমনীয় কাণ্ডে দৃঢ়তা প্রদান, নমনীয় কাণ্ডে দৃঢ়তা প্রদান, দৃঢ়তা প্রদান, দৃঢ়তা প্রদান। যেমন আমাদের কি? যেমন আমাদের হচ্ছে কুমড়া এবং হচ্ছে দণ্ডকলস, যেমন হচ্ছে কুমড়া এবং হচ্ছে দণ্ডকলস, 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 এই দুইটার মধ্যে দেখা যায়। সো পরীক্ষার মধ্যে কোলেনকাইমা আলাদাভাবে আসে। সো কোলেনকাইমা আমাদের হচ্ছে যে, কোলেনকাইমাটা দেখতে কেমন হয়? কোলেনকাইমাটা হচ্ছে এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমার এই প্রান্তগুলা, এই যে প্রান্তগুলা আছে, এই প্রান্তগুলাকে একটু অধিক পুরু দিয়ে দিবা। এই প্রান্তগুলাকে একটু, এই যে কোনাগুলা যে আছে, কোনাগুলাকে একটু অধিক পুরু করে দিবা। কোনাগুলাকে একটু কি করে দিবা? কোনাগুলাকে একটু অধিক পুরু করে দিবা, অধিক পুরু করে দিবা। কোনাগুলাকে, কোনাগুলাকে একটু অধিক পুরু করে দিবা, অধিক পুরু করে দিবা। কোনাগুলাকে একটু কি করে দিবা? অধিক পুরু করে দিবা। এই যে ছবিটা, এটাই হচ্ছে কিন্তু আমাদের কোলেনকাইমা। এটা কি আমাদের? এটা হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমা, কোলেনকাইমা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর এবং হচ্ছে একটা নিউক্লিয়াস, কোষ প্রাচীর এবং হচ্ছে যে আমাদের কি হয়? নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এবং এরা বেসিক্যালি হচ্ছে কোলেনকাইমা গুলা এরকম লম্বাকার হয়, এরকম লম্বাকার টিস্যু হয়, লম্বাটে দেখতে হয়, কিন্তু এরকম প্রস্থচ্ছেদ করলে বাস্তবে এদেরকে এরকম দেখা যায়। লেখা হয়েছে এতটুকু, লিখে ফেলো। এখন দেখো যে তাহলে আমরা এটা যাওয়ার পরে আমাদের স্ক্লেনকাইমা, এই কোষগুলা শক্ত, অনেক লম্বা ও পুরু প্রাচীর বিশিষ্ট হয়। তোমাদের বইয়ে এই স্ক্লেনকাইমাটাকে লম্বাটে ছবি দিছে, তোমাদের বইয়ে যেহেতু স্ক্লেনকাইমাকে লম্বাটে ছবি দিছে, তাহলে কোলেনকাইমাতে এই ছবি না দিলেও চলবে, কোলেনকাইমাতে এই ছবি না দিলেও চলবে। তো আমরা যদি দেখি স্ক্লেনকাইমা, স্ক্লেনকাইমার ক্ষেত্রে বলছে এই টিস্যুর কোষগুলা শক্ত হয়, অনেক লম্বা হয়, পুরো প্রাচীর বিষ্ঠিত হয়, প্রোটোপ্লাজম বিহীন, দ্যাট মিন্স এরা মৃত হয়, এরা লিগনিন যুক্ত হয়। আচ্ছা, আমি এখানে পেকটিন লিখছি, পেকটিন ঠিক ছিল? হ্যাঁ, পেকটিন ঠিক ছিল। এখানে লিগনিন যুক্ত হয়, প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন যুক্ত। যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে আমরা হচ্ছে যে স্ক্লেনকাইমা টিস্যু বলে। স্ক্লেনকাইমাটা প্রোটোপ্লাজম বিহীন,
লিগনিন যুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট। এটা শুধুমাত্র দৃঢ়তা দেওয়ার জন্য ফিক্সড, যেটা শুধু দৃঢ়তা দিবে স্ক্লেরেনকাইমা বলা হয়। প্রাথমিক অবস্থায় আমাদের প্রোটোপ্লাজম থাকলেও তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কোষগুলা দুই ধরনের, একটাকে বলছে হচ্ছে ফাইবার, আর একটাকে বলছে স্ক্লেরাইড। উদ্ভিদে দৃঢ়তা প্রদান করা এবং খনিজ লবণ ও পানি পরিবহন করাই এর মূল কাজ। ফাইবার বা তন্তু, এরা অত্যন্ত দীর্ঘ হয়, পুরু প্রাচীর বিশিষ্ট হয়, শক্ত এবং দুই প্রান্ত সরু হয়, তবে কখনো কখনো ভোঁতাও হতে পারে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কি বলা হয়? কূপ বলা হয়। অবস্থান ও গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন নাম দেওয়া হয়, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার, এগুলা নাম দিয়েছি। স্ক্লেরাইড, স্ক্লেরাইড কি স্টোন সেলও বলা হয়। স্ক্লেরাইডের আরেকটা নাম বলছে স্টোন সেল। এরা ওইটা ছিল লম্বা, এরা হবে খাটো, সমবেশীয়, কখনো লম্বা বা তারকাকারও হতে পারে। এর গৌণ প্রাচীর খুব শক্ত, অত্যন্ত পুরু এবং এখানে হচ্ছে লিগনিন যুক্ত বলছে। এবং হচ্ছে যে এই স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর খুব যুক্ত হয়। নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী, নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। বহিত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিন্দু কোষগুচ্ছ রূপে থাকে। আচ্ছা, তাহলে এখানে অনেক কথা এবং এই কথাগুলো বুঝতে আমাদের একটু কষ্ট হচ্ছে। আমরা যে পড়লাম, রিডিং দিলাম, এই অংশটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়েছে। তো আসলে একটু সহজ করি। যে স্ক্লেরেনকাইমা বলছে এই টিস্যু কোষগুলা শক্ত, লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট। তাহলে আমাদের স্ক্লেরেনকাইমা নিয়ে যদি আমরা কথা বলি, শক্ত, লম্বা এবং স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা আমাদের 3 নাম্বার সরল টিস্যু স্ক্লেরেনকাইমা। নামের মধ্যে সরল থাকলেও কাজের মধ্যে কিন্তু তত সরল না। শক্ত, লম্বাটে, শক্ত, লম্বাটে এবং পুরু প্রাচীর বিশিষ্ট। শক্ত, লম্বাটে, পুরু প্রাচীর বিশিষ্ট। তাহলে শক্ত, তারপর বলতেছি লম্বাটে এবং এরপর বলতেছি হচ্ছে আমাদের পুরু প্রাচীর বিশিষ্ট। শক্ত, লম্বাটে এবং হচ্ছে যে আমরা পুরু প্রাচীর যুক্ত। শক্ত, লম্বাটে এবং কি বলতেছি এটাকে আমরা? পুরু প্রাচীর যুক্ত। শক্ত, লম্বাটে, পুরু প্রাচীর যুক্ত। তো সংজ্ঞাটা দরকার, পরীক্ষায় দিতে পারি স্ক্লেরেনকাইমা কাকে বলে। প্রোটোপ্লাজম বিহীন লিগনিন যুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা শিখে রাখলাম যে প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন পুরু প্রাচীর যুক্ত, পুরু প্রাচীর যুক্ত, প্রোটোপ্লাজম বিহীন পুরু প্রাচীর যুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট, যুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট, যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট। কিসের জন্য নির্দিষ্ট? যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত টিস্যুকে, নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত টিস্যুকে, নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত টিস্যুকে, নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা বলা হয়। গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা বলে, গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা বলে, স্ক্লেরেনকাইমা বলে, স্ক্লেরেনকাইমা বলে, স্ক্লেরেনকাইমা বলে। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা বলে, স্ক্লেরেনকাইমা বলে। ঠিক আছে, এই একটা কথা, এই একটা কথা। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস আমরা দেখতে পাইলাম। তাহলে প্রোটোপ্লাজম বিহীন পুরু প্রাচীর যুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত টিস্যুকে কি বলা হয়? স্ক্লেরেনকাইমা বলে। এই সংজ্ঞাটা আমরা জানলাম। এখন এই যে স্ক্লেরেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমাতে সামনে বলছে আমাকে, দেখো যে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মৃত কোষে পরিণত হয়। তো এই যে আমাদের এখানে প্রোটো, এই জায়গাতে এই কথাটা অ্যাড করি, মৃত কোষ, মৃত কোষ কথাটা অ্যাড করি, বই লাইনের মধ্যে আমাদের লেখার দরকার নাই। এরপর বলছে যে দুই প্রকার, একটা হচ্ছে ফাইবার এবং আরেকটি স্ক্লেরাইড। উদ্ভিদের দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ পরিবহন করা। তো কাজটা বলে ফেলি, যে কাজ হচ্ছে যে দৃঢ়তা প্রদান। এদের সবার কাজের মধ্যে শুধু প্যারেনকাইমার মধ্যেই দৃঢ়তা প্রদান শব্দটা ছিল না, আর বাকি সবার ক্ষেত্রে প্যারেনকাইমাতে কি ছিল? দৃঢ়তা প্রদান ওয়ার্ডটা। প্যারেনকাইমার মধ্যে খাদ্য প্রস্তুত, দৃঢ়তা প্রদান। প্যারেনকাইমার মধ্যে হচ্ছে যে আমাদের দৃঢ়তা প্রদান কথাটা হচ্ছে যে ছিল না। এছাড়া সবার কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা দুজনের ক্ষেত্রেই হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে দৃঢ়তা প্রদান, দৃঢ়তা প্রদান। এরা যেহেতু মৃত কোষ, এদের মধ্যে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট নাই, এরা খাদ্য তৈরি করার কোনো কাজ করবে না, খাদ্য পরিবহন করার কাজ করবে। এখন এদের দুইটা টাইপ আছে। স্ক্লেরেনকাইমা কয়টা টাইপ? দুইটা টাইপ আছে, একটা স্ক্লেরাইড আর একটা হচ্ছে ফাইবার। একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে ফাইবার। একটা টাইপ হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড বা স্টোন কোষ।
একটা হচ্ছে ফাইবার, আরেকটা কি কি বলছে, স্ক্লেরাইট বলছে বা স্টোন সেল বলছে। ফাইবার, আরেকটাকে বলছে হচ্ছে ফাইবার, একটা হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে স্ক্লেরাইট, স্ক্লেরাইট বা এটাকে বলা হয় স্টোন সেল, স্ক্লেরাইট বা স্টোন কোষ, স্ক্লেরাইট বা স্টোন কোষ, স্ক্লেরাইট বা এটাকে কি বলি আমরা, স্টোন কোষ, স্ক্লেরাইট বা এটাকে কি বলি, স্টোন কোষ। আচ্ছা, এখন দেখো ফাইবার মানেই বোঝা যাচ্ছে এটা হবে শক্ত হবে, এটা সরু হবে, দীর্ঘ হবে, দীর্ঘ, পুরু প্রাচীর যুক্ত, শক্ত এবং সরু। এটার গায়ে ছিদ্র আছে, এদেরকে কূপ বলা হয় এবং এদের বিভিন্ন অবস্থান ও গঠনের উপর বিভিন্ন নাম আছে, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু। তাহলে হচ্ছে দীর্ঘ হবে, পুরু হবে, শক্ত হবে। তাহলে ফাইবার হচ্ছে আমাদের দীর্ঘ, পুরু, শক্ত, দীর্ঘ, পুরু, শক্ত, দীর্ঘ, পুরু, শক্ত। আচ্ছা, এখানে একটা কথা, এই যে পুরু প্রাচীর যুক্ত যে আমাদের আছে, পুরু প্রাচীর যুক্ত, এখান থেকে একটা কথা লিখে রাখো, এই পুরু প্রাচীর যুক্ত মানে হচ্ছে এরা লিগনিনের তৈরি। এরা কিসের তৈরি, লিগনিন তৈরি। এরা কি দিয়ে তৈরি, এরা হচ্ছে লিগনিন দ্বারা তৈরি। এরা কি দিয়ে তৈরি, এরা লিগনিনের তৈরি হয়। দীর্ঘ, পুরু, শক্ত এবং হচ্ছে যে আমাদের ও লম্বা হয়, দীর্ঘ, পুরু, শক্ত এবং লম্বা হয় এদের গঠন। এরা হচ্ছে যে আমাদের এখানে ছোট ছোট, দীর্ঘ, পুরু, শক্ত এবং লম্বা। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে তাদেরকে কি বলা হয়, কূপ। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে তাকে বলা হয় কূপ। প্রাচীরের গায়ে যে ছিদ্র আছে তাকে বলতেছি কূপ। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে তাকে বলা হয় কি, তাকে কূপ বলি। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, কূপ, কূপ মানে কি, ছিদ্র। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে আরেকটা, সেই পয়েন্টটা কি, আরো একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেই গুরুত্বপূর্ণ শব্দটা আসলে কি, গুরুত্বপূর্ণ শব্দটা আসলে কি, গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে যে অবস্থান ও কাজের ভিত্তিতে এরা ভিন্ন ভিন্ন নামের হয়। অবস্থান ও কাজের ভিত্তিতে, অবস্থান ও কাজের ভিত্তিতে ভিন্ন ভিন্ন নাম হয়, ভিত্তিতে ভিন্ন ভিন্ন নাম হয়, ভিন্ন ভিন্ন নাম, অবস্থান ও কাজের ভিত্তিতে ভিন্ন ভিন্ন নাম। একটাকে আমরা বলি হচ্ছে বাস্ট ফাইবার, একটাকে কি বলি আমরা, একটাকে বলি হচ্ছে বাস্ট ফাইবার, একটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে আমরা বাস্ট ফাইবার, একটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা বাস্ট ফাইবার, একটাকে বলি হচ্ছে বাস্ট ফাইবার, একটাকে কি বলি, বাস্ট ফাইবার, একটাকে বলি হচ্ছে আমরা জাইলেম ফাইবার, এটাকে বলি হচ্ছে বাস্ট ফাইবার, এটাকে বলি হচ্ছে আমরা জাইলেম ফাইবার। আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে যে তোমার সারফেস ফাইবার। সারফেস, সারফেস মানে হচ্ছে যে নিচে আছে, সারফেস, সারফেস ফাইবার, সারফেস ফাইবার, ভূমির মধ্যে এই ফাইবারটা থাকতে পারে। স্ক্লেরাইড বা স্টোন যে কোষ আছে, এখানে বলছে এরা খাটো সমবেশীয়, খাটো সমবেশীয়, কখনো লম্বাটে কখনো তারকাকৃতির হতে পারে, খাটো সমবেশীয়, লম্বাটে বা তারকাকৃতির হতে পারে। এর গৌণ প্রাচীর খুব শক্ত, অত্যন্ত পুরু, লিগনিন যুক্ত। এই পরিণত স্ক্লেরাইড মৃত, কোষ প্রাচীর কূপ যুক্ত। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে যে দীর্ঘ, পুরু, শক্ত, লম্বা বলছি, এইটা হবে হচ্ছে আমাদের খাটো, 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 খাটো হবে, কি হবে, খাটো বলছে, সাথে বলছে সমবেশীয়, লম্বাটে বা তারকাকৃতির হতেও পারে, খাটো সমবেশীয়, খাটো সমবেশীয়, কখনো লম্বাটে, কখনো লম্বাটে, কখনো কি হবে, লম্বাটে বা তারকাকৃতি, তারকাকৃতিও হতে পারে। এরা হচ্ছে যে আমাদের লিগনিন যুক্ত, লিগনিন যুক্ত, লিগনিন যুক্ত কোষ প্রাচীর, লিগনিন যুক্ত কোষ প্রাচীর। তারপর হচ্ছে যে এরা কি আমাদের প্রোটোপ্লাজম বিহীন। এরা কেমন হয় আমাদের, প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন, একই কথাবার্তা, প্রোটোপ্লাজম বিহীন। আর হচ্ছে কোষ প্রাচীরে কূপ এলাকা থাকতে পারে, কোষ প্রাচীরে কি থাকতে পারে, কোষ প্রাচীরে কূপ এলাকা থাকতে পারে, কোষ প্রাচীরে কূপ এলাকা থাকতে পারে। তো এটা আসলে রিটেনে আসতে পারে, কূপ এলাকা থাকে, এখান থেকে এমসিকিউ দেওয়ার মতো জায়গা কম। এই স্ক্লেনকাইমাটা আমাদের রিটেনে দিতে পারে। ফাইবারটা দিয়ে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা ফাইবার বিন, জায়গা অবস্থান অনুযায়ী ফাইবার কি কি হতে পারে। স্ক্লেনকাইমা পরীক্ষার জন্য কিন্তু সিকিউ তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তো দেখতেছি, আর তো কোনো কথাবার্তা দেখছি না আমাদের। তাহলে নগ্নবীজ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বিস্তক স্ক্লেরাইড টিস্যু থাকে, বহির্ত্বক জাইলেম ও ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিন্দে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। স্ক্লেরাইড থাকে কোথায়, নগ্নবীজ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, উদ্ভিদের কর্টেক্স, ফল ও বিস্তকে। নগ্নবীজি ও দ্বিবীজপত্রী, তাহলে হচ্ছে আমাদের অবস্থানটা কোথায় থাকতে পারে, নগ্নবীজি অবস্থান, নগ্নবীজি ও দ্বিবীজপত্রীর, নগ্নবীজি, নগ্নবীজি
ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, পলতক ও আমাদের হচ্ছে আরেকটা টার্ম আছে মোস্ট লাইকলি ফল ও বীজতক, ফল ও বীজতক, কর্টেক্স ফল ও বীজতক, কর্টেক্স ফল ও বীজতক, কর্টেক্স ফল ও বীজতক। আচ্ছা, একজন সুন্দর প্রশ্ন করছে নগ্নবীজি মানে কি। দেখো আমাদের উদ্ভিদ দুই টাইপের হয়, একটা নগ্নবীজি একটা আবৃতবীজি। নগ্নবীজি এবং আবৃতবীজি জিনিসটা আসলে কি, আবৃতবীজি মানে যেটার বীজটা আবৃত অবস্থায় থাকে, যেমন আম খাও, আমের মধ্যে যে বীজটা আমের আটিটা আছে চারপাশে ফল দ্বারা আবৃত থাকে। আর নগ্নবীজি মানে হচ্ছে যেখানে বীজটা বা আটিটা কোনো কিছু দ্বারা আবৃত থাকে না। লেখা শেষ করো আগে। আচ্ছা দেখো, তাহলে আমরা স্ক্লেনকাইমাটা আবার একটু রিভিউ করি। দেখো আমাদের স্ক্লেনকাইমাটা একটু জটিল। এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। স্ক্লেনকাইমাটা একটু বেশি শক্ত হয়, লম্বাটে হয়, দৃঢ় প্রাচীর যুক্ত হয়, মৃতকোষ। এই যে আমাদের স্ক্লেনকাইমা আছে, এই স্ক্লেনকাইমাটা শক্ত হয়, লম্বাটে হয়, পুরু প্রাচীর যুক্ত হয়, মৃতকোষ হয়। এই যে আমাদের পুরু প্রাচীর, কারণ এখানে লিগনিন থাকে। মৃতকোষ মানে এরা প্রোটোপ্লাজম বিহীন, পুরু প্রাচীর যুক্ত, এবং এরা বেসিক্যালি যান্ত্রিক বা দৃঢ়তা প্রদানের জন্য, যান্ত্রিক কাজ মানে দৃঢ়তা প্রদানের জন্য এরা ফিক্স, তাই এদেরকে স্প্লেনকাইমা বলি। দৃঢ়তা প্রদান এবং খাদ্য পরিবহন করে এদের কাজ। এদের দুইটা টাইপ আছে, ফাইবার যেটা চিকুন হয়, লম্বা হয়, পুরু প্রাচীর যুক্ত হয়, স্ক্লেরাইড যেটা খাটো হয়, এটা একটা পাথরের মতো দেখা যায়, এই জন্য কি স্টোন কোষ বলা হয়। স্টোন মানে পাথর, পাথরের মতো স্টোন কোষ বলা হয়। এর প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, কূপ বলে। এর প্রাচীরের গায়ে ছিদ্র বা কূপ থাকতে পারে। এরা লিগনিন যুক্ত কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম বিহীন। এখানেও সেম কথা, লিগনিন যুক্ত কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম বিহীন। এখানে আমাদের অবস্থান ও কাজের উপর ভিন্ন ভিন্ন নাম হয়, বাস্ট ফাইবার, জাইলেম ফাইবার, সারফেস ফাইবার। আর এই স্ক্লেরাইড বা স্টোন কোষটা নগ্নবীজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজতকে দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? কর্টেক্স, ফল এবং বীজতকে দেখা যায়। তো এটা হচ্ছে স্ক্লেনকাইমা। তাহলে খেয়াল করে দেখো, আমরা হচ্ছে যে এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা তিনটা সরল টিস্যু দেখতে পাচ্ছি। আবার যদি একটু রিভিউ করি, প্যারেনকাইমাটা আমাদের হচ্ছে সব জায়গায় আছে, এরা জীবিত হবে, সমাবেশী হবে এবং জীবিত যেহেতু প্রোটোপ্লাজমে পূর্ণ হবে। অন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে, কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, প্যারেনকাইমা প্লাস ক্লোরোপ্লাস্ট ক্লোরেনকাইমা, প্যারেনকাইমা প্লাস বায়োকুটরি বাই এয়ার ক্যাভিটি এরেনকাইমা। কাজ হচ্ছে দেহ গঠন, খাদ্য প্রস্তুত, সঞ্চয় ও পরিবহন করা। আমাদের হচ্ছে যে এর পরে যে কথাটা আসে, কোলেনকাইমা। এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা। কোলেনকাইমা কি? বিশেষ ধরনের প্যারেনকাইমা। এরা জীবিত প্রোটোপ্লাজম যুক্ত সজীব লম্বাটে, জীবিত প্রোটোপ্লাজম যুক্ত সজীব লম্বাটে। কোষ প্রাচীর, এখানে হচ্ছে যে আমাদের সেলুলোজ এবং পেকটিন দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়, তাই কোষ প্রাচীরটা পুরু হয়। পুরু হইলে তাহলে আমাদের পুরুটা আবার সব জায়গায় সমান পুরু না, অসমভাবে পুরু, কোনাগুলা বেশি পুরু হয়। এখানে অন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে, খাদ্য প্রস্তুত ও দৃঢ়তা প্রদান করে এর কাজ। কোলেনকাইমা পাতা শিরা ও পত্রবিন্দু থাকে, কচি ও নমনীয় কাণ্ডে দৃঢ়তা প্রদান করে। কুমড়া এবং দ্বন্দ্ব কলস হচ্ছে এর উদাহরণ। এরপর আমরা দেখতে পাই যে স্ক্লেনকাইমা, এটা বিশেষ ধরনের কোনো প্যারেনকাইমা না, এটা আলাদা একটা জিনিস। এটা শক্ত, লম্বাটে, পুরু প্রাচীর যুক্ত মৃত কোষ হয়। এই যে পুরু প্রাচীর যুক্ত যে আছে, এটা লিগনিন তৈরি। তাহলে প্রোটোপ্লাজম বিহীন পুরু প্রাচীর যুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত টিস্যুকে স্ক্লেনকাইমা বলে। কাজ কি? দৃঢ়তা প্রদান ও খাদ্য পরিবহন। ফাইবার এবং স্ক্লেরাইড বা স্টোন কোষ। ফাইবার হচ্ছে দীর্ঘ, পুরু, শক্ত ও লম্বা। স্ক্লেরাইড বা স্টোন কোষ হচ্ছে খাটো, সমবিশ্বী, কখনো লম্বাটে বা তারকাকৃতির হয়। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, তাকে কূপ বলা হয়। লিগনিন যুক্ত কোষ প্রাচীর হয় এরা। অবস্থান ও কাজের ভিত্তিতে ভিন্ন ভিন্ন নাম, বাস্ট ফাইবার, জাইলেম ফাইবার, সারফেস ফাইবার বলে। আর এখানে নগ্নবীজি উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, কর্টেক্স মানে ভিত্তি টিস্যু, ফল এবং বীজতকে থাকে। এতটুকু বিষয় ক্লিয়ার কিনা? এতটুকু জায়গার মধ্যে কোনো জায়গায় কোন রকমের কোনো কনফিউশন আছে কিনা সেটাও আমাকে জানাও। আমি জীবকোষ এবং টিস্যুটা খুব ধীরে সুস্থে তোমাকে পড়াতে চাই, তারপর আমি তোমাকে টান দিব, কারণ এই অধ্যায়টা বেসিক একটা অধ্যায়। কেন এই অধ্যায়ে তোমাদের এত সমস্যা থাকবে আমি জানি না। সো দেখো এতটুকু বিষয় বুঝছো কিনা। বাকি সাবজেক্ট গুলার ক্লাস, আমাদের কেমিস্ট্রি ক্লাস আসবে কিছু, শান্ত ভাইয়া তোমাদের কিছু কেমিস্ট্রি টপিক যেগুলা মোস্ট প্রবলেম সেগুলা পড়ায় দিবে। ফিজিক্স তো আমরা চিন্তা করছি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক
কিছু শেষ করা যায় কিনা তোমাদেরকে, ম্যাথের বিষয় এখন আমরা শিওর না, সো আমরা চেষ্টা করব তোমাদের বাকিগুলাও প্রোভাইড করার জন্য। সো তোমাদের উপর, এটা তোমরা গ্রুপটাকে কত দ্রুত জমজমাট করবা, বন্ধু বান্ধব কত বেশি তোমরা গ্রুপে যুক্ত করবা তার উপর। দেখো, যারা টিস্যুর এই অংশগুলা নিয়ে হিবিজিবিতে ভুগতেছিল, তারা এতটুকু অংশ বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানালে আমি একটু খুশি হতাম। আচ্ছা, এখানে আমাদের একটা ছবি বাকি আছে, এটা হচ্ছে স্ক্লেনকাইমার ছবি। স্ক্লেনকাইমার ছবিটা আঁকার সময় এরকম হচ্ছে যে এইটার মতোই, কোলেনকাইমার মতোই আঁকবা, কিন্তু এখানে নিউক্লিয়াস দেখাইছে, এখানে নিউক্লিয়াস দেখাবা না, এখানে হচ্ছে হেক্সাগোনাল শেপেরই হবে। স্ক্লেনকাইমাটা আমাদের কি হবে, স্ক্লেনকাইমাটা এরকম হেক্সাগোনাল শেপেরই হবে, স্ক্লেনকাইমাটা আমাদের এরকম হেক্সাগোনাল শেপের হবে, স্ক্লেনকাইমাটা আমাদের হচ্ছে হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনাল শেপ হবে, হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনাল শেপের হবে, হেক্সাগোনাল শেপের হবে। স্ক্লেনকাইমাটা কি হবে আমাদের এরকম হেক্সাগোনাল শেপের হবে, হেক্সাগোনাল শেপের হবে। স্ক্লেনকাইমা কি হবে এরকম হেক্সাগোনাল শেপের স্ক্লেনকাইমা হবে। কিন্তু স্ক্লেনকাইমার মধ্যে আমাদের এরকম এইটা, এই পুরো প্রাচীরটা বোঝানোর জন্য এরকম দুইটা লেয়ার দিবা, যেটা দিয়ে বুঝাবে পুরো প্রাচীর, এবং এটার মধ্যে কোনো তুমি নিউক্লিয়াস দিবা না। কি দিবা না? কোনো নিউক্লিয়াস দিবা না। কেন দিবা না? কারণ এটা তো মৃত কোষ। এটা কি? মৃত কোষ, মৃত কোষ। তাহলে এটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এরপর আমাদের বাকি থাকে হচ্ছে জটিল টিস্যু। জটিল টিস্যুর মধ্যে হচ্ছে যে আমাদের জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিড, ভেসেল, এগুলো তো আছে আমাদের জটিল টিস্যুর মধ্যে। জটিল টিস্যুর মধ্যে জাইলেম, ফ্লোয়েমের মধ্যে জাইলেমের প্রতিটা অংশ নিয়ে কথাবার্তা বলা আছে প্রয়োজনীয়, ফ্লোয়েমের প্রতিটা অংশ নিয়ে কথা বলছে, এরপর প্রাণী টিস্যু নিয়ে কথা বলছে। তো আমরা মনে হয় আমি আজকে সকালে একটা ক্লাস হয়েছে, তো আমি আজকে আর তোমাকে না পড়াই, কালকে অধ্যায়টা শেষ করব। সো কালকে আমাদের ক্লাস হবে আরেকটা, কালকে শেষ হলে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। নেক্সট উইক থেকে আমরা ভিন্ন অধ্যায় ধরবো, এবং ওইগুলো আমি একটু তাড়াতাড়ি পড়ায় দিব। যাও, মানে এভাবে পড়লে তো আসলে আমাদের অনেক টাইম লাগবে। সেই অধ্যায়টা একটু ধীরে সুস্থে পড়ালাম, বাকিগুলা আরেকটু ফাস্ট ট্র্যাকে আমরা মুভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আশা করি ক্লাস ভালো লাগছে, বুঝতে পারছো, এবং হচ্ছে যে বায়োলজির প্রতি একটু ফিলিংস আসা শুরু করেছে। তোমাদের মূল কাজটা, তোমাদের পড়ানোর জন্য আমাদের পড়ানোর টার্গেটটাই হচ্ছে বায়োলজির প্রতি তোমাদের একটু ফিলিংস জাগ্রত করা, যেন বায়োলজিটাকে তোমরা একটু ভালোবাসতে শিখো, বুঝতে শিখো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।